কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই এই প্যান্ডেমিক বা মহামারীর মধ্যেও শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছো। তো তোমরা যারা এখন আমার এই লাইভ স্ট্রিমিংয়ে যুক্ত হয়েছো, তোমরা আমাকে একটু এনশিওর করো, নিশ্চিত করো যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা, এবং আমার ভিডিওর রেজুলেশন ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানালে আমি ভার্চুয়ালি ক্লাসটি শুরু করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু কমেন্টস করে আমাকে জানাও যে সাউন্ড ঠিক আছে কিনা, ভিডিওর রেজুলেশন ঠিক আছে কিনা, এবং আমাকে তোমরা ভালোভাবে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে যদি জানাও। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সাউন্ড এবং ভিডিও রেজুলেশন এবং আমার এগুলা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাও। এটা হচ্ছে আমাদের বর্তমান, আমাদের তো এখন আসলে মূলত বেসিক্যালি এবং অফিসিয়ালি যদি বলি, আমাদের ফার্স্ট ইয়ার বললো একটা, সেকেন্ড ইয়ার বললো একটা ক্লাস, আর আরেকটি ক্লাস আছে যারা এইচএসসি পরীক্ষা 2000 দেওয়ার জন্য অপেক্ষা করছে। তো সেই হিসাবে এটাকে আমরা এইচএসসি পরীক্ষার্থী এবং বা সেকেন্ড ইয়ার বা দ্বাদশ শ্রেণী বলতে পারি। আর যারা এখনও ফার্স্ট ইয়ার ফাইনাল দাও নাই, কিন্তু অনেক আগেই তোমাদের এটা হওয়ার কথা ছিল, কিন্তু এই প্যান্ডেমিক বা মহামারী বা অতিমারির কারণে সম্ভব হয় নাই, তাদেরকে আমরা এখন পর্যন্ত একাদশ বা ফার্স্ট ইয়ার বলেই আমরা তাদেরকে চিহ্নিত করছি। কাজেই এটা একাদশ বলো, দ্বাদশ বলো, অথবা এইচএসসি পরীক্ষার্থী বলো, যাই বলো না কেন, এটা কলেজের ক্লাস, সবাই অংশগ্রহণ করতে পারবে। তো তোমরা আমাকে একটু নিশ্চিত করে জানাও যে সব ঠিক আছে। স্যার, থ্যাংক ইউ সো মাচ কথাটা বলার জন্য। আমি এর আগে যে ক্লাসটি নিয়েছিলাম, সেই ক্লাসে তোমাদের অর্থাৎ শিক্ষার্থীদের অপূর্ব এবং তাদের অংশগ্রহণ, এটা আমাকে সত্যিকার অর্থেই মুগ্ধ করেছে, এবং ক্লাস নেওয়ার জন্য আমি যথেষ্ট উৎসাহিত হয়েছি, এনকারেজ হয়েছি, এবং সেই জন্য আজকে আবার তোমাদের জন্য ক্লাস নিয়ে ভার্চুয়ালি উপস্থিত হয়েছি। তো আজকে আমি বাংলা প্রথম পত্র, আমি আগেই বলছি কলেজের সকল স্টুডেন্টেই এই ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য আমরা যাই পড়াই না কেন, এটা তাদের জন্য রিভিশন হিসাবে কাজে লাগবে। কারণ অনেক দিন থেকেই তোমরা পড়াশোনা থেকে বিচ্যুত হয়েছ বা বিরত আছো, কাজেই এখানে শুনলে, আমার কথাগুলো শুনলে কিছু না কিছু লাভবান তোমরা অবশ্যই হবে। তো প্রথম পত্রে আমি কিন্তু ফার্স্ট ইয়ারের কোনো সিলেবাস পড়াচ্ছি না। প্রথম পত্রে যারা পরীক্ষা দাও নাই, যাদের পরীক্ষা হওয়ার কথা ছিল ফার্স্ট ইয়ার ফাইনাল, তাদেরকে আমি সেকেন্ড ইয়ারের ধরেই আমি সিলেবাসটা শুরু করব। তো তোমাদের এর আগের ক্লাসের কমেন্টসগুলো আমি দেখেছি, পর্যবেক্ষণ করেছি, বোঝার চেষ্টা করেছি, তোমরা কি চাও, তোমাদের মন মানসিকতা কেমন, এগুলো আমি বোঝার চেষ্টা করেছি। তো এক একজনে এক এক বিষয় পড়ানোর জন্য বলেছ, তার মধ্যে বেশিরভাগ আমি দেখেছি যে সবাই আমাকে একটা বিষয়ে পরামর্শ দিয়েছে যে স্যার, আপনি সিরিয়ালি যদি পড়ান ওটাই ভালো হবে, এবং আমার কাছেও মনে হয়েছে যদি সিরিয়ালি বিষয়গুলি পড়াই তাহলে এটা তোমাদের জন্য অনেক ভালো হবে, অর্থাৎ সিলেবাসের যেই সিরিয়ালটা দেওয়া আছে সেই সিরিয়াল অনুযায়ী। তো সিরিয়াল অনুযায়ী আজ বাংলা প্রথম পত্রের গদ্যটা আমি পড়াবো, এবং গদ্যের জাদুঘরে কেন যাব এই গদ্যটা পড়াবো। জাদুঘরে কেন যাব এই গদ্যটি আমি পড়াবো। তবে এই গদ্যটা পড়ার আগে তোমরা এনসিটিভির যে বইটা আছে সাহিত্য পাঠ, এটা তোমরা একটু সাথে রাখতে হবে, কারণ পরীক্ষার ধরন এবং প্রশ্নের ধরন অনুযায়ী এই লেভেলে, অর্থাৎ তোমাদের লেভেল বা একাদশ দ্বাদশ শ্রেণীতে ফ্রি লেকচার দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে বইটাকে সামনে রেখে, অর্থাৎ টেক্সট বইটাকে, পাঠ্যপুস্তকটাকে সামনে রেখে লাইন টু লাইন আমাদের পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ এখান থেকে তোমার নৈর্ব্যক্তিক অভিক্ষা বা অবজেক্টিভ প্রশ্ন থাকবে এবং সৃজনশীল প্রশ্ন থাকবে। সেক্ষেত্রে আমাদের পাঠ্যপুস্তকের কোনো বিকল্প নেই। পাঠ্যপুস্তকটাকে সামনে রেখে আমাদেরকে
আলোচনা সমালোচনা পড়া রিডিং সব কিছুই আমাদেরকে পাঠ্যপুস্তক অবলম্বন করেই পড়তে হবে। এই প্রসঙ্গে বা প্রাসঙ্গিক ক্রমে আরও কিছু কথা না বললে নয়, শুধুমাত্র একেবারে ধরেই শুরু যদি করে দিই তা কেমন যেন লাগে। সাহিত্যের বিভিন্ন আঙ্গিক আছে, এটা আমরা সবাই জানি কম বেশি, তবু পুরনো জিনিসকে একটু নতুন করে স্মরণ করিয়ে দেয়া, এই আর কি। যেমন ধরো যে আঙ্গিকের মধ্যে আছে প্রবন্ধ সাহিত্য, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, এগুলো হচ্ছে সাহিত্যের এক একটি আঙ্গিক। আজকে আমি যেই বিষয়টি বেছে নিয়েছি সেটি হচ্ছে এই আঙ্গিকের মধ্যে প্রবন্ধ সাহিত্য অর্থাৎ প্রবন্ধ। এখন এই প্রবন্ধটা কি এটা সম্পর্কে যদি একটু প্রাথমিক ধারণা আগেও দিচ্ছি, তবু বললাম যে পুরনো কথাগুলোকে আবার আরেকটু নতুন করে তোমাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা। সেটা হচ্ছে প্রবন্ধ সাহিত্যটা অন্যান্য সাহিত্য থেকে একটু আলাদা। আলাদা কেন? কারণ হচ্ছে প্রবন্ধ সাহিত্যকে অনেকেই একটু নীরস সাহিত্য বলে থাকেন, অর্থাৎ এর মধ্যে একটু রসকস কম আছে। রসকস কম আছে তা ঠিক, যেমন তুমি একটা গল্প অথবা একটা উপন্যাস যদি পড়ো অথবা নাটক যদি দেখো, তাহলে তুমি যে আনন্দ উপভোগ করবে অথবা যে আনন্দ এবং যে সৌন্দর্য তুমি উপভোগ করবে, প্রবন্ধে হয়তো সেরকম আনন্দ উপভোগ করা সম্ভব হয় না। কারণ প্রবন্ধটা অন্য শিল্প আঙ্গিকগুলো থেকে একটু আলাদা। সাধারণভাবে যদি আমরা বলি যে প্রবন্ধটা আসলে কি, প্রবন্ধটা হচ্ছে গদ্যে বর্ণিত সাহিত্য। তো গদ্যে বর্ণিত সাহিত্য এটা একটা সাধারণ কথা। গদ্যে বর্ণিত সাহিত্য, গদ্যে বর্ণিত সাহিত্য যদি বলি প্রবন্ধকে, তাহলে আমি সংবাদপত্রের প্রতিটি প্রতিবেদনকেও তো আমি প্রবন্ধ বলতে পারি। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি, যে সাহিত্যের সঙ্গে যে বিষয়টি জড়িত সেটা হচ্ছে সৃজনশীলতা। এই সৃজনশীলতা যদি না থাকে তাহলে সেটাকে সাহিত্য বলা যায় না। এই জন্যেই সংবাদপত্রের প্রতিটি প্রতিবেদনকে আমরা প্রবন্ধ বলতে পারি না। এখন এই প্রবন্ধের মধ্যে আরেকটি যে বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে, যে প্রবন্ধের মধ্যে সাধারণত তথ্য থাকে, তথ্যবহুল তথ্য সমৃদ্ধ লেখা। এর মধ্যে প্রাবন্ধিকের জীবন দর্শন থাকতে পারে, অর্থাৎ যুক্তি থাকে, তার পাণ্ডিত্য থাকে। অর্থাৎ তুমি বা আমি যদি একটি প্রবন্ধ যদি লিখতে চাই, তাহলে সেই আমার দর্শনটাকে অথবা আমি যে বিষয়ে প্রবন্ধটা লিখব সেই বিষয়টাকে এস্টাবলিশড বা প্রতিষ্ঠিত করবার জন্য যত রকমের তথ্য উপাত্ত, যুক্তি, বুদ্ধির খেলা সব কিছুই আমি আমার প্রবন্ধে প্রয়োগ করব। এটাই হচ্ছে মূল কথা। আসলে প্রবন্ধটা বোঝার জন্য তোমার তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন হবে। প্রাবন্ধিকও তার পাণ্ডিত্য এখানে প্রদর্শন করেন, তার তিনি যে বিষয় লিখতে চান সেই ফিলোসফি বা দর্শনটা তিনি এখানে প্রতিফলিত করতে চান, এবং যে বিষয়টাকে তিনি হাইলাইট করতে চান সেটাকে এস্টাবলিশ করার জন্য নানা ধরনের তথ্য উপাত্ত সব কিছুকে তিনি জড়ো করে প্রমাণ করেন, হ্যাঁ এটাই আমি বলতে চেয়েছি। প্রাবন্ধিক বা যিনি প্রবন্ধ লেখেন তিনি এটাই প্রমাণ করেন যে আমি এইটাই বলতে চেয়েছি এবং এটাই ঠিক। এই জন্য প্রবন্ধ সাহিত্যটাকে একটু নীরস সাহিত্য হিসাবে আমরা বলে থাকি। কিন্তু এই নীরস বিষয়গুলো আমাকে বেশি আকর্ষণ করে, কারণ এখানে বুদ্ধিবৃত্তিক চর্চার একটা সুযোগ থাকে। গল্প উপন্যাসে হয়তো বুদ্ধিবৃত্তিক চর্চার ওই রকম কোনো সুযোগ তেমন একটা থাকে না, কিন্তু প্রবন্ধ সাহিত্যে বুদ্ধিবৃত্তিক চর্চার তথ্য উপাত্ত উপস্থাপনের পর্যাপ্ত একটা সুযোগ আছে। সেই কারণেই প্রবন্ধ সাহিত্যটা শিল্পের অন্যান্য আঙ্গিক থেকে একটু স্বতন্ত্র এবং এটা একটু নীরসও বটে। তবে নীরস ওদের মানে তুমি যদি জ্ঞান পিপাসু হয়ে থাকো, জ্ঞান চর্চায় যদি আগ্রহী হয়ে থাকো, তাহলে তোমার কাছে অবশ্যই এই প্রবন্ধ সাহিত্যটা ভালো লাগবে। যাই হোক, আমরা অনেক সময় প্রবন্ধ এবং নিবন্ধের মধ্যেও একটু গোলমাল করে ফেলি। প্রবন্ধ এবং নিবন্ধ এই দুটোর মধ্যে আবার পার্থক্য কী? প্রবন্ধ যদি আমরা একটু লক্ষ্য করি, তার গঠনগত দিক, হচ্ছে উপসর্গ। আবার নিবন্ধের দিকে যদি আমরা দেখি, প্রথম, এটা হচ্ছে উপসর্গ। আমরা জানি যে ইংরেজিতে এটাকে আমরা প্রিফিক্স বলে থাকি, অর্থাৎ শব্দের আগে
এই উপসর্গগুলো যুক্ত হয়ে যে শব্দ গঠন করে, ইংরেজিতে এটাকে বলে প্রিফিক্স। তো দুটো প্রিফিক্স বা দুটো উপসর্গ আমরা এখানে পেয়েছি। প্রবন্ধ বন্ধর আগে প্র, নিবন্ধ বন্ধর আগে নি, দুই ক্ষেত্রেই আমরা প্রিফিক্স বা উপসর্গ পেয়েছি। তাহলে প্রবন্ধ হচ্ছে প্রকৃষ্ট বন্ধন যার, যদি এটাকে আমি সমাস হিসাবে ব্যাসবাক্যে যদি রূপান্তর করি তাহলে এভাবে বলবো, প্রমাণী প্রকৃষ্ট বন্ধন যার প্রবন্ধ, ইংরেজিতে আমরা এটাকে এসে বলি। আবার নিবন্ধ হচ্ছে নি, এটার মানে হচ্ছে নির্দিষ্ট বন্ধন যার, নির্দিষ্ট বন্ধন যার নিবন্ধ। কিন্তু দুইটার এই পার্থক্যটা কোথায়, এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আসলে ডিফারেন্সটা খুব একটা বেশি নয়। আমার প্রথম ক্লাস আমি যেরকম বলেছিলাম যে আমি ইচ্ছে করলেই সব পদকেই শব্দ বলতে পারি, কিন্তু সকল শব্দকে আমি পদ বলতে পারি না। এখানে ওই কথাটি পুনরাবৃত্তি যদি করে তাহলে আমি এভাবে বলতে পারি যে সকল প্রবন্ধকে আমি নিবন্ধ বলতে পারি, কিন্তু সকল নিবন্ধকে আমি প্রবন্ধ বলতে পারি না। কেন বলতে পারি না? এটা অনেকটা উপন্যাস এবং ছোট গল্প বা বড় গল্পের মতো যেরকম পার্থক্য। উপন্যাস একটা বিশাল ক্যানভাস নিয়ে গড়ে উঠে, তার অনেক চরিত্র থাকে, অনেক ঘটনা থাকে, হ্যাঁ। আবার ছোট গল্পে কিন্তু আমার সামগ্রিক জীবনের একটি মুহূর্ত, একটা খণ্ডিত অংশ নিয়ে আমরা একটা গল্প, বড় গল্প বা ছোট গল্প আমরা লিখে ফেলি বা হ্যাঁ লিখতে থাকি, লেখকেরা লেখেন। এটি হচ্ছে মূল পার্থক্য। তাহলে আমরা এক সেন্সে এটাকে ওই রকমই বলতে পারি যে উপন্যাস এবং বড় গল্প বা ছোট গল্পের মধ্যে যে পার্থক্য, প্রবন্ধ এবং নিবন্ধের মধ্যে পার্থক্যটা অনেকটা সেরকম। অর্থাৎ প্রবন্ধটা হবে সবই থাকবে, তথ্যোপাত্য থাকবে, জীবন দর্শন থাকবে, বুদ্ধিবৃত্তিক চর্চা থাকবে, যুক্তি তর্ক সবই থাকবে, সব ঠিক আছে। কিন্তু এটার দৈর্ঘ্যটা হবে নাতিদীর্ঘ, এবং নাতিদীর্ঘ কথাটা বললো ছোট হলেও এটা কতটুকু হবে, প্রবন্ধ বড়ও হতে পারে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু নিবন্ধটা হবে প্রবন্ধর চেয়ে ছোট, এইখানেই শুধু পার্থক্যটা, যে নিবন্ধটা হবে প্রবন্ধের চেয়ে আকারে ছোট, কিন্তু বিষয়বস্তু একটু নির্দিষ্ট হবে, যে আমি কোন নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে লিখব সেটাকে আমরা বলবো নিবন্ধ। অর্থাৎ এটার গভীরতা, তাৎপর্য এবং নির্দিষ্টতা ব্যাপক, সেজন্য এটা হচ্ছে নিবন্ধ। আর ওটা হলো ওটার মধ্যে তথ্য উপাত্ত থাকবে, তথ্যবহুল, তথ্য সমৃদ্ধ, তারপরে যুক্তি তর্ক, বুদ্ধিভিত্তিক চর্চা, এগুলো প্রবন্ধের মৌলিক বিষয়, এগুলো থাকবে। তাহলে প্রবন্ধ একটু বড় হবে, আর প্রবন্ধের চেয়ে একটু ছোট হবে নিবন্ধ। তাহলে আমরা ওই কথাটাই আবার একটু রিপিট করতে পারি বা পুনরাবৃত্তি করতে পারি, সেটা হচ্ছে যে ইচ্ছে করলে আমরা সকল প্রবন্ধকে নিবন্ধ বলতে পারি, কিন্তু সকল নিবন্ধকে আমরা প্রবন্ধ বলতে পারি না। তা আজকে আমাদের যেই প্রবন্ধটি পড়ব আমরা, জাদুঘরে কেন যাব, এই প্রবন্ধটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন আনিসুজ্জামান। আমি আগে বলছি তোমরা বইটা নাও। আমি এখানে যখন প্রবন্ধে এবং আনিসুজ্জামান সম্পর্কে আলোচনা করব তখন কিন্তু আমি ফ্রি লেকচার দিলে তোমরা কিছুই বুঝবে না, কারণ এটা লাইন বাই লাইন পড়তে হবে এবং কী ধরনের প্রশ্ন হবে, বিশেষ করে অবজেক্টিভ থাকার কারণে আমাদেরকে কোনো অংশ বাদ দিয়ে পড়াটা খুবই মুশকিলের বিষয়। সেই জন্য এই ক্ষেত্রে, আর যেহেতু প্রবন্ধের বিষয়, লাইন বাই লাইন যদি না পড়ি তাহলে বিষয়টা তোমাদের জন্য বুঝতে অসুবিধা হবে। তো আনিসুজ্জামান তিনি, আমি বলবো যে বাংলা সাহিত্যের পথপ্রদর্শক, বিশেষ করে প্রবন্ধ সাহিত্যে তার ভূমিকা অনস্বীকার্য। তাকে আধুনিক বাঙালির বাতিঘর বলা হয়, এবং তোমরা জানো যে তিনি 14 মে 2020 সালে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছেন। কিন্তু তার লেখা যে সমস্ত সাহিত্যকর্ম আমাদের জন্য রেখে গিয়েছেন, এগুলা বাঙালি জাতির অমূল্য সম্পদ। এই সম্পদকেই আমরা ধারণ করে রাখব আমাদের মননে, আমাদের সংস্কৃতিতে, আমাদের ভাষায়, আমাদের চলনে বলনে, এবং আমরা আনিসুজ্জামানকে চর্চা করব, এটি হচ্ছে মূল কথা। তা আনিসুজ্জামানের লেখক পরিস্থিতিটা যদি সংক্ষেপে আমি একটু বলি, তাহলে এভাবে আমরা শুরু করতে পারি।
আনিসুজ্জামান বাংলাদেশের বরেণ্য বুদ্ধিজীবী, গবেষক, প্রাবন্ধিক, মনস্বী অধ্যাপক। চারটা জিনিস তোমাকে মনে রাখতে হবে: বরেণ্য বুদ্ধিজীবী, 1, 2 হচ্ছে গবেষক, 3 হচ্ছে প্রাবন্ধিক, 4 হচ্ছে মনস্বী অধ্যাপক। মনস্বী মানে মননশীল অধ্যাপক। তার জন্ম হচ্ছে 1937 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি কলকাতায়। তার জন্মটা সনটা হচ্ছে 1937 খ্রিস্টাব্দ, আর তারিখটা হচ্ছে 18 ফেব্রুয়ারি। তার পিতার নাম হচ্ছে ডাক্তার এটিএম মোয়াজ্জম এবং মাতার নাম হচ্ছে সৈয়দা খাতুন। তিনি 1951 সালে ঢাকা প্রিয়নাথ স্কুল থেকে প্রবেশিকা, যেটাকে আমরা বর্তমানে এসএসসি পরীক্ষা বলি, এটাকে আনিসুজ্জামান স্যারদের সময় এটাকে প্রবেশিকা বা এন্ট্রেন্স পরীক্ষা বলা হতো। বাংলায় আমরা বলি প্রবেশিকা, তখন ওইটাকে এন্ট্রেন্স বা প্রবেশিকা নামেই বলা হতো। যেটার বর্তমান যদি ইকুইভ্যালেন্ট বা সমমান যদি আমরা বলি, তাহলে সেটা হবে এই এসএসসি পরীক্ষার সমমান। এবং 1953 সালে আনিসুজ্জামান স্যার তিনি জগন্নাথ কলেজ থেকে আইএ পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা বিষয়ে স্নাতক সম্মান, স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন। পিএইচডি মানে ডক্টর অফ ফিলোসফি ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি উচ্চতর শিক্ষা লাভ করেছেন শিকাগো ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়াও তিনি দুটি বিখ্যাত বিদ্যায়তন বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চতর গবেষণা করেছেন। সেটা হলো, একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয় এবং আরেকটি হলো ইউকে বা যুক্তরাজ্য, যেটাকে আমরা ব্রিটিশ নামেই বেশি চিনি। ব্রিটিশ বলি, ইউকে বলি, যুক্তরাজ্য বলি, তার রাজধানীর নাম হচ্ছে লন্ডন। সে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চতর গবেষণা করেছেন। তিনি দীর্ঘকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। অর্থাৎ তিনি দীর্ঘকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, দুই বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘকাল অধ্যাপনা করেছেন, শিক্ষকতা করেছেন। অধ্যাপনা মানে শিক্ষকতা করা, এটা হলো মূল কথা। অধ্যাপনা মানেই শিক্ষকতা করা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকও ছিলেন। ইমেরিটাস অধ্যাপক, এটাকে ইমেরিটাস অধ্যাপককে যদি আমরা বাংলায় বলি তাহলে কি বলতে পারি? সংখ্যাতিরিক্ত অধ্যাপক। সংখ্যাতিরিক্ত অধ্যাপক মানে হচ্ছে প্রতিটি ইউনিভার্সিটির প্রতিটি বিভাগে কতজন অধ্যাপক থাকবেন তার একটা নির্দিষ্ট রেশিও থাকে বা অনুপাত থাকে। তো যারা মনস্বী অধ্যাপক, যারা পণ্ডিত, যাদের পাণ্ডিত্য আমাদেরকে তাদের মৃত্যুর আগ পর্যন্ত জাতি উপকৃত হবে, এই ধরনের যারা শিক্ষক বা অধ্যাপক আছেন, তাদেরকে অবসরে যাওয়ার পরেও বিশ্ববিদ্যালয় তাদেরকে সম্মানসূচক এমিরিটাস অধ্যাপক হিসাবে আজীবনের জন্যেই এই বিশ্ববিদ্যালয়ে ওনার কাজ করার সুযোগ দিয়ে থাকেন। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের ছিল জাতীয় অধ্যাপক ডক্টর মোস্তফা নুরুল ইসলাম স্যার। উনি আমার নিজের সরাসরি শিক্ষক ছিলেন, আধুনিক কবিতা পড়াতেন। উনিও সেখানকার এমিরিটাস অধ্যাপক ছিলেন। এই আনিসুজ্জামান স্যার আমাদের, আমি আগে বলেছি, আমাদের বাঙালি জাতির বাতিঘর হিসাবে তিনি সমধিক পরিচিত। সকল মহলে উনি সমাদৃত, সকল মহলে তিনি সম্মানিত এবং একজন পণ্ডিত, পণ্ডিত ব্যক্তি হিসাবে তিনি সকলের কাছে সর্বজন বিদিত। কিন্তু আমরা এই আমাদের বাতিঘরকে আমরা হারিয়েছি এই মহামারীর মধ্যেই। 14 মে 2020 ঢাকার সিএমএইচে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং আজমপুর কবরস্থানেই ওনাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আনিসুজ্জামান উচ্চমানের গবেষণা সাবলীল গদ্য রচনার জন্য খ্যাতি অর্জন করেছেন। দুটো বিষয়ে তিনি খ্যাতি অর্জন করেছেন। একটা হচ্ছে তিনি উচ্চমানের গবেষণা করতেন, আরেকটি হচ্ছে তিনি সাবলীল গদ্য ভাষায় সাহিত্য চর্চা করতেন। এই দুইটা বিষয়ে তিনি সর্বমহলে খ্যাতি অর্জন করেছেন। এখানে আরেকটা তথ্য না দিলে নয়, আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আনিসুজ্জামান স্যারের সরাসরি শিক্ষার্থী ছিলেন। এই তথ্যটাও তোমরা জেনে রাখো, সরাসরি শিক্ষার্থী ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো মুসলিম মানস ও বাংলা সাহিত্য, মুসলিম বাংলার সাময়িক পত্র, স্বরূপের সন্ধানে, 18 শতকের চিঠি, পুরনো বাংলা গদ্য, বাঙালি নারী,
সাহিত্যে ও সমাজে, বাঙালি সংস্কৃতি ও অন্যান্য, ইহজাগতিকতা অন্যান্য, সংস্কৃতি ও সংস্কৃতি সাধক, চেনা মানুষের মুখ, আমার একাত্তর, কাল নিরবধি, বিপুলা পৃথিবী ইত্যাদি। তাহলে আমরা ওনার যেই সৃষ্টিকর্ম, সব সৃষ্টিকর্ম অবশ্যই এখানে উল্লেখ করা নাই, যেগুলো উল্লেখযোগ্য, প্রণিধানযোগ্য এবং যেগুলো আমাদের মনে রাখা দরকার এবং যে বইগুলো আমাদের অবশ্যই পঠন পাঠন প্রয়োজন, সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আমি আরেকবার একটু বলছি, মুসলিম মানস ও বাংলা সাহিত্য, এগুলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মুসলিম বাংলার সাময়িক পত্র। 3 নম্বর হচ্ছে স্বরূপের সন্ধানে। 4 নম্বর হচ্ছে 18 শতকের চিঠি। 5 নম্বর হচ্ছে পুরনো বাংলা গদ্য। 6 নম্বর হচ্ছে বাঙালি নারী। 7 নম্বর হচ্ছে সাহিত্যে ও সমাজে। 8 নম্বর হচ্ছে বাঙালি সংস্কৃতি অন্যান্য। 9 নম্বর হচ্ছে ইহজাগতিকতা অন্যান্য। 10 নম্বর হচ্ছে সংস্কৃতি ও সংস্কৃতি সাধক। 11 নম্বর চেনা মানুষের মুখ। 12 নম্বর আমার একাত্তর। 13 নম্বর কাল নিরবধি। 14 নম্বর বিপুলা পৃথিবী ইত্যাদি। আমরা ওনার এই গ্রন্থগুলোর নাম অবশ্যই চেষ্টা করব মনে রাখার জন্য, কারণ এগুলো থেকে নৈর্ভিত্তিক অভিক্ষায় এসে থাকে, অর্থাৎ সাধারণ জ্ঞানমূলক প্রশ্নে এখান থেকে প্রশ্ন হয়। কাজেই আমাদেরকে এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। তবে মনে রাখার জন্য তোমরা যে কাজটা করতে পারো, যেটা যেমন কোনো লেখকের গ্রন্থ, তারপরে জন্মসন, জন্ম তারিখ, মৃত্যু তারিখ, তারপরে শিক্ষার সন বা গবেষণার সন, এগুলো এই সন তারিখগুলো মনে রাখা অথবা তার গ্রন্থগুলো মনে রাখার একটা কৌশল কিন্তু তোমরা ইচ্ছা করলে অবলম্বন করতে পারো। সেটা হচ্ছে যে একটু লিখে ফেলে, তুমি যদি লিখে ফেলো, হ্যাঁ, তাহলে এটা অনেক দিন আমাদের মনে দাগ কাটে। দেখো দা, আমি একটা কথা বা একটা গল্প তোমাকে বললাম, তুমি শুনলে, এটা তুমি যতটা না মনে রাখতে পারবে, কিন্তু সেই গল্পটি যদি তুমি বাস্তবিকভাবে কোনো সিনেমার নাটকে যদি সরাসরি দেখো, তাহলে তোমার সেটা মনের মধ্যে অনেক দিন দাগ কেটে যাবে এবং অনেক দিন মনে থাকবে। এটাই নিয়ম। কাজেই লেখার ফজিলত, লেখার যে উপকারিতা, এটা অনেক বেশি। অর্থাৎ লিখে তুমি যতটা আত্মস্থ করতে পারবে, তোমার মেমোরিতে যতটা তুমি মেমোরাইজ করতে পারবে, পড়ে ততটা মনে রাখা মুশকিল। আর পড়ার ক্ষেত্রেও আমি বলবো, আজকালকে তো আসলে শব্দ করে পড়ার প্রচলন নেই বললেই চলে, কিন্তু আসলে পড়ার ক্ষেত্রে নীরবে পড়া আর শব্দ করে পড়ার মধ্যেও আমি অনেক পার্থক্য দেখেছি। সেটা হলো, তুমি যদি একটু শব্দ করে পড়ো এবং সেটা যদি কানে শোনো, তাহলে দেখবে যে অনেক দিন তোমার মনে থাকবে। কিন্তু তুমি নীরবে পড়লে সেটা হয়তো অনেক দিন মনে নাও থাকতে পারে, 24 ঘন্টা বা 72 ঘন্টা বা 1 সপ্তাহ 2 সপ্তাহ মনে থাকতে পারে, এরপর আর মনে থাকবে না। কিন্তু তুমি যদি একটু শব্দ করে, যদি কানে শুনে, যদি বুঝে শুনে যদি পড়ো, বুঝে শুনে হৃদয়ঙ্গম করে যদি পড়ো, তাহলে সেই পড়াটা অনেক দিন মনে থাকবে। আর তথ্যগুলো, ইনফরমেশানগুলো যদি লিখে তুমি যদি প্র্যাকটিস করো, অনুশীলন করো, তাহলে তোমার অনেক দিন মনে থাকবে। যাই হোক, সাহিত্য ও গবেষণায় কৃতিত্বের জন্য এই মহান সাধক, আমাদের জাতীয় অধ্যাপক এবং মনস্বী অধ্যাপক আনিসুজ্জামান স্যার, তিনি তার সাহিত্য এবং গবেষণা এই দুইটা কৃতিত্বের জন্য তিনি অনেকগুলো পুরস্কার, সম্মাননা তিনি পেয়েছেন। কী পুরস্কার পেয়েছেন? তিনি 21শে পদক পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, আলাওল সাহিত্য পুরস্কার পেয়েছেন, কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট এবং ভারত সরকারের পদ্মভূষণ সহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। এখানে একটি কথা বলি, কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক যে ডিলিট, সাম্মানিক মানে কি? আমরা সাধারণত বলি যে সম্মান হচ্ছে তোমার নাউন, বিশেষ্য, আর সাম্মানিক অর্থাৎ সম্মান যোগ স্নিক বা ইক প্রত্যয়, দুইটার যেটাই ব্যবহার করা চলবে। যে তুমি স্নিক প্রত্যয় ব্যবহার করতে পারো অথবা ইক প্রত্যয় ব্যবহার করতে পারো, যেটাই করো। সম্মান যোগ ইক বা স্নিক, সাম্মানিক, সম্মান থেকে সাম্মানিক বিশেষণ, এটা মনে রাখবে। আর ডিলিট কি? সেটা হচ্ছে
ডিলিট ডক্টর অফ লিটারেচার, এটাকে সংক্ষেপে বলে ডিলিট। তাহলে আনিসুজ্জামান, অধ্যাপক আনিসুজ্জামানকে কোন বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডিলিট ডিগ্রি দিয়েছিলেন? রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। আবার যদি আমরা এরকম প্রশ্ন করি যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় অধ্যাপক আনিসুজ্জামান কি ডিগ্রি বা কোন ডিগ্রি দিয়েছিলেন, তাহলে উত্তরটা হবে ডিলিট ডিগ্রি, সাম্মানিক ডিলিট ডিগ্রি, ডক্টর অফ লিটারেচার। আর ভারত সরকারের পদ্মভূষণ, বেসরকারি নাগরিকদের জন্য ভারত সরকার যেই উপাধিটা দিয়ে থাকেন, সেই পদ্মভূষণ সর্বোচ্চ বেসামরিক যারা অবদান রাখে শিল্প, সাহিত্যে, বিজ্ঞানে, তাদের জন্য বেসামরিক যে উপাধি ভারতের, সেই সর্বোচ্চ সম্মান হচ্ছে পদ্মভূষণ। এই পদ্মভূষণেও আমাদের অধ্যাপক আনিসুজ্জামান স্যার ভূষিত হয়েছিলেন। তার যে তোমরা বুঝতে পারছ যে তিনি একজন স্থিতধী এবং পণ্ডিত, বাংলা সাহিত্যের একজন কি বলবো বাতিঘর যাকে বলা হয়, পথপ্রদর্শক। তার এই প্রবন্ধটা জাদুঘরে কেন যাব। এখন জাদুঘরে আসলে আমরা কেন যাব, কি দরকার জাদুঘরে যাওয়ার? আমাদের যে জাতীয় ন্যাশনাল যে মিউজিয়াম শাহবাগে আছে জাতীয় জাদুঘর, সেখানে ইতিমধ্যে তোমরা অনেকে অবশ্যই ভিজিট করেছ ভিজিটার হিসাবে, অর্থাৎ পরিদর্শক। ভিজিটার মানে পরিদর্শক বা দর্শক যেটাই বলো, পরিত হয়েছে উপসর্গ, উপসর্গটা বাদ দিলে মূল শব্দ তো দর্শকই। তো দর্শকরা কী জন্যে যাবে, মানে আমি কেন যাব, তুমি কেন যাবে, বা অন্যেরা কেন যাবে, সেটা হলো মূল প্রশ্ন। যে জাদুঘরে কী থাকে, তো জাদুঘরে কী থাকে সে বিষয়ে প্রবন্ধকার আনিসুজ্জামান স্যার এখানে তিনি একটি প্রবন্ধ লিখেছেন, এবং প্রবন্ধটি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে জাদুঘর ছিল, সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের রজত জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে ঐতিহ্যায়ন একটি স্মারক পুস্তিকা প্রকাশিত হয়েছিল 2003 সালে। সেই 2003 সালে ঐতিহ্যায়নে শামসুল হোসাইনের সম্পাদিত ঐতিহ্যায়নে এই প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল, এবং এই প্রবন্ধটি তিনি লিখেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের রজত জয়ন্তী উপলক্ষে। এখন রজত জয়ন্তী মানে কি? রজত জয়ন্তী হচ্ছে 25 বৎসর বা 25 বছর উপলক্ষে যে উৎসব পালন করা হয়, সেটাকে আমরা বলে থাকি রজত জয়ন্তী। আর 50 বছর উপলক্ষে যে উৎসবটা হয়ে থাকে, সেটাকে আমরা বলে থাকি সুবর্ণ জয়ন্তী। এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী খুব শীঘ্রই আমাদের ঘরের কড়ায় নাড়ছে। আমরা আমাদের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী খুব শিগগিরই আমরা পালন করব। তো প্রবন্ধ এই জাদুঘরে কেন যাব, এই প্রবন্ধে কখনো কখনো আমি যে জিনিসটি তার যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করেছি, এখানে আনিসুজ্জামান স্যার এই প্রবন্ধে কখনো কখনো তিনি উত্তম পুরুষ অর্থাৎ আমি আমার এই শব্দগুলো তিনি ব্যবহার করেছেন। আসলে সাহিত্যের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা এটার কোনো শেষ নেই, এটা চলমান। শিক্ষা ব্যবস্থার যেমন কোনো এক জায়গায় গিয়ে থেমে যাবে তা কিন্তু না। শিক্ষা ব্যবস্থা, শিক্ষার গবেষণা এটা যেমন চলমান, এবং পৃথিবী যতদিন থাকবে, মানুষ যতদিন থাকবে, শিক্ষা নিয়ে গবেষণা ততদিনে চলমান থাকবে। এটা শেষ কথা বলে কিছু নেই। সাহিত্যের ক্ষেত্রে তেমনি এটার আঙ্গিক প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে, পরীক্ষা হচ্ছে, নিরীক্ষা হচ্ছে, কেউ নিরীক্ষাধর্মী লেখা লিখছেন। আজকালকার তো একটা লাইনেও কবিতা হয়, কিন্তু এটা আগে তো এরকম দেখা যায়নি, এক লাইনে একটি কবিতা, এটা কি ভাবা যায়? তো কাজেই নিরীক্ষাধর্মী লেখা বরাবরই সাহিত্য ক্ষেত্রে চলমান থাকবে এবং ভবিষ্যতও থাকবে, আগেও ছিল। এটার শেষ কথা বলে কোনো কিছু নেই। তো এখানে উত্তম পুরুষেও আমি দেখেছি আনিসুজ্জামান স্যার নিজেকে আমি আমার কথাটা ব্যবহার করেছেন। যাই হোক, এই প্রবন্ধটিতে তোমার এই প্রবন্ধ জাদুঘরে কেন যাব, এই প্রবন্ধটি ছোট বড় মিলিয়ে 11টি অনুচ্ছেদ আছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ বাংলা আমরা বলি অনুচ্ছেদ। এই ছোট বড় 11টি অনুচ্ছেদ নিয়ে এই প্রবন্ধটি তিনি লিখেছেন।
এই প্রবন্ধটির চেয়ে বড় কথা হলো, আমি তো বাংলা ফার্স্ট পেপার যখন পড়াই তখন আমি তোমাদেরকে বলি যে আমি তোমাদের সাথে পড়ব। আসলে আমি পড়াইতে যাই না তোমাদেরকে, ভার্চুয়ালিও আমি তোমাদেরকে পড়াচ্ছি না, আমি তোমাদের সাথে এই প্রবন্ধটা পড়ব। এখন এই প্রবন্ধ বলা যাই বলো, বাংলা ফার্স্ট পেপার যখন আমি তোমাদের সাথে শেয়ার করি বা পড়ি, তখন আমি কিন্তু গতানুগতিক বা বাংলা ভাষা ও সাহিত্যের যে সহকর্মীরা আমার রয়েছেন তারা যেভাবে পড়ান, অথবা আমি স্কুল কলেজে যেভাবে পড়ে আসছি, আসলে আমি সেভাবে পড়াই না। কারণ আমার কাছে জিনিসটা মনে হয় যেন যে ওইভাবে আমি যখন তোমাদের সাথে কোনো জিনিস শেয়ার করি বা কোনো জিনিস পড়ি, তখন আমি আমার ছাত্র জীবনের কথাটা আমি মনে করি, আমি স্মরণ করি। কী জন্য স্মরণ করি? যে আমি কি কি প্রবলেম ফেস করেছিলাম ছাত্র হিসাবে, আমার কি কি সমস্যা হয়েছিল, আমি কোন জিনিসটা বুঝতে আমার কষ্ট হয়েছিল, ওই জিনিসগুলো কিন্তু মনে করেই কিন্তু আমি তোমাদের সাথে পড়াশোনাটা কিন্তু করি। এবং এই জন্যই ক্লাসে গিয়ে কিন্তু আমি ক্লাস নিই ঠিকই অ্যাজ টিচার, শিক্ষক হিসাবে, কিন্তু আমি এনজয় করি বেশি, আমি উপভোগ করি বেশি, কারণ আমি তোমাদের সাথে জিনিসটা শেয়ার করছি, তোমাদের মতামতের প্রাধান্য দিচ্ছি, তোমরা বিষয়টার সম্পর্কে কী ভাবছো। হ্যাঁ, অর্থাৎ আমি চাই যে এটা অনেকটা মিউচুয়ালি, হ্যাঁ, পারস্পরিক, অর্থাৎ গিভ অ্যান্ড টেক, এরকম ভিত্তিতে যদি ক্লাসটা নেওয়া হয় তাহলে সেই ক্লাসটা হয় খুবই প্রাণবন্ত। আর আমি এক ভার্চুয়ালি হোক আর বাস্তব হোক, যেটাই হোক, ক্লাসের মূল উপাদান কিন্তু এই শিক্ষার্থী। শিক্ষার্থীকে যদি প্রাণবন্ত একটা ক্লাসে যদি উপহার দেওয়া না যায় এবং তাদের সাথে যদি শেয়ারিংটা যদি বন্ধুত্বপূর্ণ না হয়, তাহলে আমার মনে হয় ক্লাসটা আনন্দময় হয় না। এটা আমি আমার ছাত্র জীবনের কথা দূরেই বলছি। যে সমস্ত শিক্ষকরা আমাদের সাথে খুব মানে মিশতেন এবং আমাদের সাথে শেয়ার করতেন, তাদের ক্লাস করার জন্য আমরা বসে থাকতাম। ঠিক তেমনি আমি আমার সেই ছাত্র জীবনের কথা মনে করেই আমি তোমাদের সাথে আমার ক্লাসগুলো আমি শেয়ারিং করি এবং তোমাদের সাথে আমি পড়ি। আমি পড়াই না, আমি তোমাদের সাথে পড়ি। কারণ পড়ি এই জন্যই বলি, কারণ ওই যে মিউচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিং, তোমরা কী ভাবছো, তোমাদের কথা শুনি, আমি কি বলতে চাই সেটা, দুজনের এই যে আদান প্রদান, এই আদান প্রদান মাধ্যমেই একটি ক্লাস প্রাণবন্ত হতে হবে। আচ্ছা, যা বলছিলাম যে আমি কেন সে গতানুগতিকভাবে পড়াই না, দেখবে যে আমিও এভাবে পড়ে আসছি এবং তোমরাও ভাষা সাহিত্যের যেই আমার সহকর্মী রয়েছেন, স্যাররা বা ম্যাডামরা রয়েছেন, তারা প্রথমে কি করে, তারা হয়তো প্রথমে লেখক পরিস্থিতিটা পড়ান, এটা আমিও পড়াই। তারপর দ্বিতীয় পর্যায়ে ওনারা কী করেন, ওনারা টেক্সটটা পড়ান, অর্থাৎ প্রবন্ধ বা অথবা গল্প অথবা কবিতার মূল টেক্সটই ওনারা আগে পড়ান। প্রথমে লেখক পরিচিতি বা কবি পরিচিতি, দেন মূল টেক্সটটি ওনারা পড়ান, তারপরে গিয়া পড়ান শব্দার্থ টিকা, আর এরপরে গিয়া পড়ান পাঠ পরিচিতি পড়ান। কিন্তু এই বিষয়ে আমার একেবারেই মানে বোধে আসে না। ধরো যে আমি এখন এই যে আমার লেখক পরিচিতি শেষ, এখন আমি যদি মূল টেক্সট যেটা মূল, হ্যাঁ, সেটা যদি এখন প্রবন্ধটা যদি মূল প্রবন্ধটি যদি আমি পড়তে শুরু করি এবং পড়া শেষ করি ফেলি, পড়া শেষ করে গিয়ে আমি তোমাদেরকে শব্দার্থ শেখালাম, তা মানাটা কি দাঁড়ালো? এটা কি হলো? আমার তো আগে উচিত যে এই মূল প্রবন্ধের মধ্যে কি কি কঠিন, দুরূহ, অপ্রচলিত কঠিন শব্দ রয়েছে, অপ্রচলিত শব্দ রয়েছে, এবং এই শব্দগুলোর অর্থ কী, এই প্রবন্ধে কোন অর্থে ব্যবহার করা হয়েছে, সেটাই তো তোমাদেরকে আমি আগে পড়াবো। তাহলে না আমার মূল প্রবন্ধটা তোমাদের সাথে পড়তে সহজ হয়ে যাবে, তোমরাও বুঝতে সহজ হবে। কিন্তু সেটা না জেনে, অর্থাৎ আমি টিকা সম্পর্কে জানলাম না, কিছু বিষয় আছে। টিকা কি, টিকা সম্পর্কে একটু বলিনি। টিকা দুই ধরনের আছে, তোমরা আবার এটাকে ভ্যাকসিনেশন মনে করি না। ভ্যাকসিন বা ভ্যাকসিনেশন, এটা বাংলাও কিন্তু টিকা, কিন্তু বানানে ভিন্নতা আছে। টয় রস্বীকার কয়াকার টিকা, এই টিকা হচ্ছে কিন্তু ইংরেজিতে যেটাকে আমরা ভ্যাকসিন বা ভ্যাকসিনেশন বলে থাকি। আর টয় দীর্ঘইকার কয়াকার টিকা, এই টিকা মানে হচ্ছে এক্সপ্লেনেশন। এক্সপ্লেন মানে কি, ব্যাখ্যা, বিশ্লেষণ, বিশদ, হ্যাঁ, এগুলাকে বলে টিকা। তো প্রবন্ধর ক্ষেত্রে টিকাটা এমনি বেশি থাকে, কারণ আমি আগে বলছি এখানে তথ্য উপাত্ত বেশি থাকে। এখন তথ্য উপাত্ত যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে এগুলো সম্পর্কে আগে জানতে হয়।
জানার পরে তুমি যদি মূল প্রবন্ধটি পড়ো তাহলে তোমার ক্ষেত্রে মূল প্রবন্ধটি বোঝা সহজ হবে। কিন্তু আমি যদি শব্দার্থ, অপ্রচলিত শব্দ, দুর্বোধ্য শব্দ, গুরুগম্ভীর শব্দ, গাম্ভীর্যপূর্ণ শব্দ, হ্যাঁ, এই তারপরে টিকা, বিভিন্ন ধরনের টার্ম সম্পর্কে, টিকা মানে কি, বিভিন্ন এই প্রবন্ধে ব্যবহৃত বিভিন্ন যে টার্মগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সম্পর্কে আমি যদি আগে না জানি, তাহলে আমি শুরুতেই যদি মূল প্রবন্ধটি যদি পড়ি তাহলে আমি কি বুঝবো আর তোমরাই বা কি বুঝবে। কাজেই আমি মনে করি লেখক পরিচিতি ঠিক আছে, ফার্স্ট ওয়ান, এটা প্রথমেই জানা দরকার। কারণ লেখকের মন মানসিকতা যদি না জানি, তার সমকালীন অবস্থা সম্পর্কে যদি না জানি, তাহলে তার মন মানসিকতা সম্পর্কে যদি না জানি, তাহলে তার লেখা আমরা পড়েও আমাদের কোনো লাভ না, বোধগম্য হবে না তিনি কী বলতে চেয়েছেন। সেজন্য লেখক পরিচিতি ওকে আমরা আগে পড়লাম, ফার্স্ট ওয়ান প্রথমে। কিন্তু সেকেন্ড ওয়ান বা দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে প্রথমে আমাকে দুর্বোধ্য, অপ্রচলিত, ভারী ভারী শব্দ, হ্যাঁ, তারপরে এই প্রবন্ধে যে টার্মগুলো ব্যবহার করা হয়েছে যেটা টিকা নামে পরিচিত, যার সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে, সেগুলো আমরা আগে যদি পড়ি, বুঝি, এগুলো শেষ করে তারপরে পাঠ পরিচিতিটা যদি আমরা একবার যদি একটা ধারণা নেই কি মানে এই প্রবন্ধে কি বলতে চান, এরপরে এসে যদি আমরা মূল প্রবন্ধটা পড়ি, তাহলে কিন্তু আমাদের কাছে মূল প্রবন্ধ হোক, কবিতা হোক, গল্প হোক, যেটাই হোক, আমরা যদি তখন যদি মূল টেক্সটটা যদি আমরা পড়ি, হ্যাঁ, একসঙ্গে মিলেমিশে, তাহলে দেখবে যে আমাদের বুঝতে কোনোই অসুবিধা হচ্ছে না। হোয়ারাজ আমরা প্রচলিত শব্দ বাদ দিয়ে টার্মগুলো সম্পর্কে না জেনে শুরুতেই যদি আমরা টেক্সটটা পড়ি, এরপরে গিয়ে আমি তোমাদেরকে পড়ালাম যে এটার শব্দার্থ, এটার অর্থ এইটা, এই টিকার অর্থ এইটা, তাহলে তো তুমি মূল টেক্সটটাই, মূল প্রবন্ধটাই তো তোমার বোঝা হবে না। কাজে আমি যেভাবে পড়াই এবং আমি মনে করি এটাই আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়। এটা সর্বজনীন কোনো বিষয় নয়, এটা সবাইকে অনুসরণ করতে হবে আমি তাও বলছি না, কিন্তু আমার কাছে যেটা লজিক্যাল মনে হয় সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের জন্য, আমিও এক সময় শিক্ষার্থী ছিলাম, ছাত্র ছিলাম, সেই হিসাবে আমি মনে করি যে প্রথমে লেখক পরিচিতি বা কবি পরিচিতি, দেন এরপরে অপ্রচলিত শব্দের যে অর্থগুলো দেওয়া আছে, তারপরে যে টার্মগুলো টিকা দেওয়া আছে সেগুলো আগে ভালো করে জেনে, তারপরে পাঠ পরিচিতি সম্পর্কে জেনে, তারপর আমি মূল প্রবন্ধটা তোমাদের সাথে শেয়ার করব। এতে তুমি নিজেও এটা টেস্ট করে দেখতে পারো আমার এই কথাগুলো, যা আসলে আমি যথার্থ বা আমার কথার মধ্যে কোনো লজিক বা যুক্তি আছে কিনা। যদি লজিক এবং যুক্তি থাকে তাহলে অবশ্যই আমারটাকে ফলো করবে, আর যদি তোমার কাছে অযৌক্তিক মনে হয় তাহলে তোমার এটা ফলো করার বা অনুসরণ করার কোনো দরকার নেই। যেহেতু আমি এভাবে পড়াই, সেই হিসাবে আমি এই প্রবন্ধের প্রথমে শব্দার্থগুলো আমি এখানে তোমাদের সাথে শেয়ার পড়ব। তো এখানে খুব বেশি শব্দার্থ দেওয়া নাই, বেশিরভাগই টিকা দেওয়া আছে। টিকা মানে কি, আসলে একটা টার্মের বা একটা জায়গার বা একটা শহরের বা একটা জাদুঘরের নাম অথবা একটা ব্যক্তি, এই সম্পর্কে তার মানে কয়েকটা লাইনে ব্যাখ্যা হিসাবে দেওয়া আছে। তাতে আমি দেখলাম, স্টাডি করে দেখেছি যে এখানে 30টার মতো টিকা দেওয়া আছে, 30টার মতো। এখন এই 30টা টিকা যদি আমি একে একে খুব ভালো করে যদি পড়াতে যাই, তাহলে আমার মূল প্রবন্ধটা পড়াতে আসলে খুব একটা সময় পাবো না। তো আমি খুব বেশি না, যেগুলো খুবই না পড়লেই নয় এবং যেগুলো মানে খুবই দরকারি, এরকম কয়েকটি টিকা এবং শব্দার্থ আমি তোমাদের সাথে শেয়ার করছি। এরপরেই আমি মূল প্রবন্ধ, আর বাকিগুলো তোমরা নিজেরা ভালো করে পড়বে। সেখানেও অনেক সন্তারিক আছে, সেই সন্তারিকগুলো তোমরা লিখে প্র্যাকটিস করবে। লিখে প্র্যাকটিস করা মানে দেখবে যে তোমার মনের মধ্যে গেঁথে যাওয়া, তোমার অবশ্যই তোমার মেমোরাইজ এবং তুমি অনেক দিন এটা মনে রাখতে পারবে। লেখার মানে যেই উপকারিতা, এটা বলে শেষ করা যাবে না। অর্থাৎ 10 বার 20 বার পড়া আর একবার লেখার সমান। লিখলেই তোমার ব্রেন সেলে বা নার্ভ সেলের মধ্যে এটা আস্তে তোমার মেমোরিতে সেট আপ হয়ে যায়। এটা আমি দেখেছি আমার ক্ষেত্রেও। তো আমি যেহেতু মানুষ, আমার ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার ক্ষেত্রে কম বেশি কিন্তু হবে। কাজেই লিখে প্র্যাকটিস করার একটা মনে রাখার অন্যতম কৌশল। যাই হোক, তাহলে প্রথমে শব্দার্থ নিয়ে আমরা আলোচনা করি। শব্দার্থ, শব্দ যোগ অর্থ, এটাকে সন্ধি করলে হয় শব্দার্থ। আমরা সন্ধির একটা নিয়মও জানি, অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয় এবং সেই আকার পূর্ববর্তী বর্ণের সঙ্গে
যুক্ত হয়, এটা আমরা জানি। সেই জন্যই শব্দার্থ, শব্দযোগ, অর্থ। শব্দার্থের মধ্যে আছে যেগুলো, সেগুলো আমি একটু বলি। যেমন মিউজিয়াম স্টাডিজ, এই মিউজিয়াম স্টাডিজের অর্থ দেওয়া আছে জাদুঘর বা প্রদর্শনশালা সংক্রান্ত বিদ্যা। আমি আগে বলছি যেই প্রশ্নের ধরন, পরীক্ষা পদ্ধতির কারণে এখানে ফ্রি লেকচার দেওয়ার কোনো সুযোগ নেই। ফ্রি লেকচার দিয়ে আমি শেষ করে দিতে পারি 10-15 মিনিট, 20 মিনিটের ভিতরে, কিন্তু তুমি এটার মাথা, মুন্ডু, আগা গোড়া, হ্যাঁ, এবং কি বলতে চাইছে এটা কিছুই বোঝা যাবে না। কাজেই যেখানে আমাদেরকে সৃজনশীল প্রশ্ন আছে, এবং প্রথম দুটি প্রশ্ন ক এবং খ দুইটাই হচ্ছে টেক্সট বেস, অর্থাৎ টেক্সুয়াল কোশ্চেন। তারপরে অবজেক্টিভ, পুরোটাই টেক্সুয়াল প্রশ্ন। কাজেই তুমি যদি টেক্সট এক লাইন না পড়ে থাকো, দেখবে যে ওই লাইন থেকেই প্রশ্নটা করা হয়েছে। এবং মজার ব্যাপার, এটা আমি তোমাদের সাথে মাঝে মধ্যেই বলে থাকি যে তুমি যে লাইনটা পড়বে না, আমি ওইখান থেকেই প্রশ্ন করব। অনেকে প্রশ্ন, স্যার আপনি কীভাবে জানবেন? আমি জানি, কিন্তু কীভাবে জানি এটা এরকম। ধরো যে তুমি একটি প্রবন্ধ বা একটা গল্প পড়তে শুরু করছো, পড়তে পড়তে তুমি প্রথম দিক থেকেই তুমি পড়বে। অবশ্যই তুমি গল্প বা কোনো টেক্সটের পিছন দিক থেকে তুমি পড়বে না, এটাই স্বাভাবিক ঘটনা। তুমি প্রথম দিক থেকে পড়বে, কিন্তু তুমি পড়তে পড়তে এক পর্যায়ে তোমার কি হবে, ক্লান্তি এসে যেতে পারে, অথবা তখন তুমি শেষ করলে না, হ্যাঁ, অর্ধেক পড়লে অথবা 2/3 পড়লে, কিন্তু শেষ পর্যন্ত তোমার পড়া হলে তুমি বলে যে আরেকদিন পড়বো, আরেকবার শেষ করবো, অথবা তুই বললে যে আর দরকার নেই, যে পর্যন্ত পড়ছি ওই পর্যন্ত পড়লেই হবে। তাহলে সাইকোলজিক্যালি, মানে আমরা যদি তোমার মনস্তাত্ত্বিক দিকটা যদি দেখি, তাহলে শেষ পর্যন্ত দেখা যায় যে একেবারে শেষ পর্যন্ত মানে পড়াশোনা করে যে কোনো বিষয়ে এরকম শিক্ষার্থীর সংখ্যা কিন্তু আসলেই কম। সেজন্যেই আমার প্রশ্ন করার ক্ষেত্রে আমি বিশেষত পিছনের বিষয়গুলোকে, যে পর্যন্ত তোমার ধৈর্যচ্যুতি ঘটে যায়, তুমি আসতে পারবে না, আমি মনে করি মনস্তাত্ত্বিকভাবে সেই বিষয় থেকেই আমি প্রশ্নপত্র প্রণয়ন করে থাকি। যাই হোক, গোপন কথাটা বলে দিলাম, তবুও তোমরা পুরো জিনিসটাই পড়বে, এটাই আমার প্রত্যাশা। তোমরা যদি পুরো জিনিসটা না পড়ো তাহলে বঞ্চিত হবে, কারণ পুরোটাই পড়লে শেষ একটা প্যারাগ্রাফ পড়লে না বা একটা দুইটা লাইন পড়লে না, সেখান থেকে যদি প্রশ্নটা আসে তোমার দুঃখের কোনো অন্ত থাকবে না, দুঃখবোধের আর কোনো শেষ থাকবে না। কাজেই যা পড়বে, যতটুকুই পড়বে, ভেবে চিনতে বুঝে শুনে এবং খুব ভালোভাবেই পড়বে। যাই হোক, মিউজিয়াম স্টাডিজের মানে হচ্ছে জাদুঘর বা প্রদর্শনশালা সংক্রান্ত বিদ্যা। অবিদিত মানে হচ্ছে জানা নেই এমন, অজানা বা অজ্ঞাত, অর্থাৎ যা আমরা জানি না সেটাকে বলে অবিদিত, তার বিপরীত বিদিত। তারপরে গোচরীভূত মানে হচ্ছে অবগত, অর্থাৎ যা আমরা জানি বা যেটা আমাদের পরিজ্ঞাত। এখানে বেশিরভাগ শব্দেই উপসর্গের ব্যবহার বেশি। যাই হোক, পরিজ্ঞাত অর্থাৎ যা জানি সেটাই হচ্ছে গোচরীভূত। এরপরে প্রত্নতত্ত্ব, বা এটাকে অনেকেই পুরাতত্ত্ব বলেন। তোমরা পেন্সিল দিয়ে এটা প্রত্নতত্ত্ব পুরাতত্ত্ব লিখে রাখতে পারো। এটা টিকে হলেও এই জিনিসটা জানা খুবই দরকার। এই প্রত্নতত্ত্ব বা পুরাতত্ত্ব, এটাকে ইংরেজিতে বলে আর্কিওলজি। এই বিদ্যায় প্রাচীন মুদ্রা, পুরাকীর্তি ইত্যাদি নিয়ে গবেষণা করে প্রাচীন ইতিহাস আবিষ্কার করা হয়। তাহলে প্রাচীন মুদ্রা, ইতিহাস ইত্যাদি গবেষণা করে প্রাচীন ইতিহাস আবিষ্কার করা হয়, এটাকে বলে পুরাতত্ত্ব বা প্রত্নতত্ত্ব, ইংরেজিতে বলে আর্কিওলজি। নৃতত্ত্ব, নৃতত্ত্ব মানে হচ্ছে মানব জাতির উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত বিজ্ঞান। এটাও একটা বিজ্ঞানের মতোই, অর্থাৎ মানব জাতি কি, মানব জাতির উৎপত্তি, সৃষ্টি এবং ক্রমবিকাশ সম্পর্কিত বিজ্ঞান, এটাকে নৃবিদ্যাও বলে। ইংরেজিতে এটাকে বলে অ্যানথ্রোপোলজি। মৎস্যাদার, মাছ পালনের কাছের আদার, এটা আমরা সবাই জানি যে অনেকের ঘরেও আছে, আমরা শখ করি এটা করে থাকি। এটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাকুইরিয়াম। অ্যাকুইরিয়ামে মাছ পালন করা হয়, এটাকে বাংলায় যদি, অ্যাকুইরিয়ামের বাংলা হচ্ছে মৎস্যাদার, মাছ পালনের কাছের আদার, মাছের চৌবাচ্চাও বলা যেতে পারে। জলজ প্রাণী বা উদ্ভিদ সংরক্ষণের কৃত্রিম জলাধার। তারপরে লুভ, আসলে এটাকে আমরা লুবর হিসাবেই জানি, হয়তোবা এটার উচ্চারণটা
লুবোই হবে, কারণ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে হয়তো লুবোরই বলে। লুবো, লুবোর মিউজিয়াম, ফ্রান্সের জাতীয় জাদুঘর ও আর্ট গ্যালারি। প্যারিসে অবস্থিত এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1546 খ্রিস্টাব্দে। এই জাদুঘরের চিত্রশিল্পের সংগ্রহ বিশ্বের অন্যতম সমৃদ্ধ সংগ্রহ হিসাবে বিবেচিত। হারমিটেজ, এটা ইংরেজি শব্দ। হারমিটেজ এটাকে বাংলায় বলে সন্ন্যাসীর নির্জন আশ্রম। সন্ন্যাসী যারা সংসার বিভাগী মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ নয়, আমরা তো সংসারেই থাকি, মানব সমাজেই থাকি, যারা সংসার, যাদের জীবনে অনেকটা আধ্যাত্মিক টাইপের, আধ্যাত্মিক স্পিরিচুয়াল লাইফ, সন্ন্যাসীর নির্জন আশ্রমকে বলে হারমিটেজ বা মঠ। আর সবগুলোই আমি বললাম না, এখানে 30টা, এই প্রবন্ধের মধ্যে 30টি দেওয়া আছে টিকা। আমি সবগুলো পড়বো না, বাকিগুলো যেগুলো মানে না পড়লে নয়, আমি সেগুলোই একটুখানি আলোচনা করছি। যেমন বঙ্গবন্ধু জাদুঘর, এটা সম্পর্কে কি বলা আছে এটা একটু শোনো। এই জাদুঘর অর্থাৎ বঙ্গবন্ধু জাদুঘর ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকায় অবস্থিত। ধানমন্ডি 27 নম্বর, এটা তোমরা সবাই জানো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাসভবনকে 1997 সালে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। এই জাদুঘরে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন পর্যায়ের অনেক দুর্লভ ছবি, তার জীবনের শেষ সময়ের কিছু স্মৃতিচিহ্ন এবং তার ব্যবহৃত দুর্লভ ছবি, তার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী প্রদর্শনের জন্য রাখা হয়েছে। বঙ্গবন্ধু জাদুঘর, তোমরা অবশ্যই যদি সময় সুযোগ পাও একবার এই জাদুঘরটা পরিদর্শন করবে। আমি ব্যক্তিগতভাবে 2 বার এই জাদুঘর পরিদর্শন করেছি। আরেকটা সম্পর্কে একটু বলি, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম জাদুঘর। এই জাদুঘরে কী কী থাকবে? মুক্তিযুদ্ধের নিদর্শন ও স্মারক সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য এই জাদুঘর বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত। মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস সবার সামনে তুলে ধরার কাজেই জাদুঘর অনন্য অবদান রেখে আসছে। আমাদের মহান মুক্তিযুদ্ধের যে গৌরবময় ইতিহাস, সেই ইতিহাসকে নতুন প্রজন্ম, তোমরা এবং অনাগত প্রজন্ম যারা আসবে, তাদের জন্য আমাদের যে গৌরবময় যে অধ্যায়, আমাদের বাঙালি জীবনে সবচেয়ে গৌরবময় অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায়টাকে বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবার জন্যেই এই মুক্তিযুদ্ধ জাদুঘর নিরন্তর এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেখানেও তোমরা যদি এইগুলা যেহেতু ঢাকায় আছে, তোমরা নিজেরা সময় সুযোগ পেলে যাবে এবং দেখবে যে মুক্তিযুদ্ধে যে আমাদের 30 লক্ষ শহীদ প্রাণ দিয়েছেন, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে আমরা স্বাধীনতা পেয়েছি, সেখানে গেলে তোমরা আসলেই তোমাদের ভিতরে একটা চেতনা জাগ্রত হবে এবং তোমরা অনেকেই আবেগে আপ্লুত হবে, দেখবে যে আসলে কি। তো আমিও ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধ জাদুঘর একবার পরিদর্শন করেছিলাম, তোমরাও আশা করি এই জাদুঘরটা পরিদর্শন করবে। এরপরে আমি যে বিষয় যেটা নিয়ে, স্থাপত্য মানেটা কি? এটাকে আমরা ইংরেজিতে বলি আর্কিটেকচার। মূলত আসলে ভবন বা প্রাসাদ ইত্যাদি স্থাপনের কাজ এবং এই সংক্রান্ত কলা কৌশল বা বিজ্ঞান, এটাকে আমরা বলে থাকি আর্কিটেকচার। তোমাদের কেমন লাগছে একটু মাঝে মধ্যে তোমরা যদি কমেন্টস না করো, তাহলে আমি কি করছি আমি তো বুঝতে পারবো না। আর প্রবন্ধ তো একটু নিরুৎসাহিত আগেই আমি বলেছি, তারপরেও আমি চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগে। হ্যাঁ, আমাদের লাইব্রেরিতেও একটা কর্নার খোলা হয়েছে, বঙ্গবন্ধু কর্নার। ওইটাকেও আমরা মানে জাদুঘর বললে কোনো অত্যুক্তি হবে না, কোনো সমস্যা হবে না, বরং ভালোই হবে। আমাদের লাইব্রেরিতেও একটা মানে আমাদের কলেজ লাইব্রেরিতেও বঙ্গবন্ধু কর্নার আছে, যেটাকে অনেকটা জাদুঘরের মতোই মনে হবে। এবং জাদুঘরে এখানে বঙ্গবন্ধুর জীবন এবং তার কর্ম, তার লিখিত বিভিন্ন বই এই কর্নারে তোমরা দেখতে পাবে। এটাও এক ধরনের জাদুঘর, তোমরা ওইটাও আমাদের লাইব্রেরিতে গিয়ে দেখবে। আমাদের এগুলি দেখলে আসলে জাদুঘর গেলে জাতিসত্তাটা কি, আমার শেকলটা কোথায়,
আমার আত্মানুসন্ধানটা কি, আমার পরিচয় কি, আমার বাপদাতার পরিচয় কি, হ্যাঁ আমার রুটটা কোন জায়গায়, এগুলি সবই কিন্তু জাদুঘরে গেলেই তুমি জানতে পারবে। কাজেই জাদুঘরে যে বঙ্গবন্ধুর যে কর্নার আমাদের লাইব্রেরিতে আছে, এই জন্য আমরা আমাদের মাননীয় অধ্যক্ষ প্রফেসর আসিফুর রহমান স্যারকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি স্যারের প্রতি। তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে বঙ্গবন্ধু কর্নার আমাদের আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ লাইব্রেরিতে উনি স্থাপন করেছেন। সেটাও এক ধরনের জাদুঘর, সেখানে গেলেও তোমরা মুক্তিযুদ্ধের এবং বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। ভাস্কর্য, ভাস্কর্যকে ইংরেজিতে বলে স্কাল্পচার। জিনিসটা কি আসলে? ভাস্কর্য হচ্ছে ধাতু বা পাথর। ধাতু মানে লোহা হতে পারে, ব্রোঞ্জ হতে পারে, স্টিল হতে পারে, এগুলো হচ্ছে ধাতু। আমি এখানে ব্যাকরণ পড়াচ্ছি না। ব্যাকরণে ধাতু হচ্ছে আবার ক্রিয়ামূল। তোমরা এটাকে আবার ব্যাকরণ মনে করি যে স্যার ওখানে বললো ধাতু হয়েছে ক্রিয়ামূল, এখানে আবার আসি অন্য কথা কেন বলছে, সেটা হচ্ছে অন্য জিনিস। এটা হচ্ছে মেটাল। মেটাল এখানে যেই ভাস্কর্য নির্মাণে যে জিনিসগুলো ব্যবহার করা হয় এগুলো হচ্ছে মেটাল। এটা বাংলা দ্বিতীয় পত্রের ক্রিয়ামূল নয়, এটা কিন্তু মনে রাখবো। ওখানেও আমরা ক্রিয়ামূলকে ধাতু বলি, কিন্তু এই ধাতু হচ্ছে মেটাল। এটা ব্রোঞ্জ হতে পারে, এটা লোহা হতে পারে, এটা স্টিল হতে পারে, বা অন্য যে কোনো মেটালে হতে পারে। অর্থাৎ ধাতু, এটা পাথর হতে পারে, পাথর দিয়েও তৈরি করা যায়। ধাতু বা পাথর ইত্যাদি খোদাইয়ের শিল্প, অর্থাৎ মূর্তি নির্মাণ কলা, স্কাল্পচার, এটা কিন্তু মনে রাখতে হবে। যাই হোক, এ হচ্ছে মোটামুটি। এখন আমি তোমাদেরকে মূল প্রবন্ধে একটু নিয়ে যাই। মূল প্রবন্ধটা 11টা অনুচ্ছেদ। তো 11টা অনুচ্ছেদ তোমার এখানে আছে। আমি সব কয়টা অনুচ্ছেদ না পড়ে আমি এখানে আগে থেকেই মার্ক করে রেখেছি যেগুলো ইম্পর্টেন্ট অনুচ্ছেদ। তোমরা কিন্তু পুরোটাই পড়বে। আমি এখানে যদি পুরোটা পড়তে যাই তাহলে কিন্তু অনেক সময় পার হয়ে যাবে। আর ওখানে 30টা টিকা ছিল, আমি কিন্তু সবগুলো টিকা সম্পর্কে আলোচনা করিনি। তোমরা নিজেরা টিকাগুলো যেগুলো আমি বলিনি সেগুলো তোমরা নিজেরা ভালো করে পড়ে নিবে এবং সন তারিখগুলো তোমরা লিখে প্র্যাকটিস করবে। আমি আশা করছি তোমাদের মানে মনে থাকবে এবং তোমরা অনেক দিন এটা কাজে লাগাতে পারবে। আর এখানে 11টা অনুচ্ছেদ পুরোটা পড়া আমি মনে করছি না। আমি আগে থেকেই কিছু অনুচ্ছেদ আমি করে রাখছি যে এই কয়টা অনুচ্ছেদ না পড়লেই নয়। তো আমি পড়া শুরু করছি প্রথম অনুচ্ছেদ ধরেই। সেটা হচ্ছে প্রথম অনুচ্ছেদ প্রবন্ধের শুরুটা আর কি। শুরুটা হচ্ছে এরকম: পাশ্চাত্য দেশে, পাশ্চাত্য দেশে। আমরা আসলে বাঙালি হলেও, আমাদের ভাষা মাতৃভাষা বাংলা হলেও, আমরা আসলে পাশ্চাত্য প্রাচ্য এই জিনিসগুলো কমই বুঝি। কিন্তু আমি যদি ইংরেজি শব্দটা বলি তাহলে অনেকে বলতে হ্যাঁ এটা তো স্যার জানি। পাশ্চাত্য দেশ, এটাকে আমরা ইংরেজিতে বলি ওয়েস্টার্ন কান্ট্রি। ওয়েস্টার্ন কান্ট্রি, পাশ্চাত্য দেশ। আসলে ওয়েস্ট মানে পশ্চিম, এই পশ্চিম থেকে ওয়েস্টার্ন, পাশ্চাত্য। তাহলে পাশ্চাত্য দেশে মানে পশ্চিমা দেশগুলো। তা পশ্চিমা দেশগুলো বলতে কি কি বুঝবো? পুরো ইউরোপ কান্ট্রি, ইউরোপের যতগুলো দেশ আছে এদেরকে আমরা বলি পাশ্চাত্য দেশ। আর উত্তর আমেরিকা, পরিষ্কার কথা, উত্তর আমেরিকা, নট ল্যাটিন আমেরিকা, উত্তর আমেরিকার দেশ এবং ইউরোপের দেশগুলোকেই সাধারণত আমরা ওয়েস্টার্ন কান্ট্রি বা পাশ্চাত্য দেশ নামেই আমরা জানি। কাজেই প্রথম শব্দতেই যদি তোমরা ধাক্কা খেয়ে যাও, মানাটা না বুঝো, তাহলে কিন্তু আমি তো ব্যর্থ হয়ে গেলাম, শুরুটাই তোমাকে বুঝাতে পারলাম না। যাই হোক, পাশ্চাত্য দেশে জাদুঘর তত্ত্ব, মিউজিওলজি, মিউজিওগ্রাফি বা মিউজিয়াম স্টাডিজ, যে নামে ডাকি, 3টা নাম দিয়েছে ওরা। মিউজিওলজি, মিউজিওগ্রাফি এবং মিউজিয়াম স্টাডিজ, এই 3টা নামেই, যে নামে ডাকো 3টা কিন্তু একই জিনিস। 3টাই একই জিনিস, 3টে একই জিনিসের 3টি নাম। যেমন ধরো আমার নাম, আমার নাম একটা হচ্ছে ডাক নাম, একটা হচ্ছে লেখক নাম, একটা হচ্ছে একাডেমিক নাম। আমার নিজেরও তো নাম 3টা। তোমার নাম কয়টা তুমি দেখো? তোমারও 2টা নাম, একটা ডাক নাম বা পারিবারিক নাম, একটা একাডেমিক নাম যেটা তোমার সার্টিফিকেটে আছে। ঠিক তেমনি এরকমই মিউজিওলজি, মিউজিওগ্রাফি এবং মিউজিয়াম স্টাডিজ, 3 নামে কিন্তু জিনিস একই, একটাই।
একটা স্বতন্ত্র বিদ্যায়তনিক বিষয় বা শৃঙ্খলা হিসাবে বিকশিত। আসলে আমি এভাবে যদি তোমাদেরকে যদি পড়াতে যাই তাহলে দীর্ঘ সময় লেগে যাবে, কিন্তু সময় আমার কাছে কোনো বিষয় না। আমি পড়াতে এবং তোমাদের সাথে পড়তে মানে শিক্ষার্থীদের সাথে পড়তে আমার খুব ভালো লাগে। এই জন্য ক্লাসে গেলে আমার সময় জ্ঞান খুব একটা থাকে না। আজকেও থাকে কিনা আল্লাহই জানে। দেখো, তবে তোমাদের সহযোগিতা আমি আগে বলছি যে শিক্ষার্থী এবং শিক্ষক এই দুইজনের মধ্যে আমি সর্বাধিক প্রাধান্য যে শিক্ষার্থীকে। কারণ শিক্ষার্থী যদি না থাকে এবং শিক্ষার্থী যদি মনোযোগী না হয়, শিক্ষার্থী যদি আমার কথা না শোনে, শিক্ষার্থী যদি আমাকে ফলো না করে, তাহলে অ্যাজ টিচার আই এম ফেল। আমি প্রথমে তো ফেলিউর হয়ে গেলাম, ব্যর্থ হয়ে গেলাম। কাজেই তোমাদের কাছে আমি কৃতজ্ঞ যে তোমরা আমার এই লাইভে থেকে, তোমরা লাইভ স্ট্রিমিংয়ে থেকে আমার এই কথাগুলো শুনছো। আমি আশা করছি তোমাদের কোনো না কোনো উপকার তো অবশ্যই লাগবে, উপকার তো অবশ্যই লাগবে। নতুন কথা তো এটা তো মানে তোমার জানা দরকার, বোঝা দরকার। আলেকজান্দ্রিয়া নাকি পৃথিবীর প্রথম জাদুঘর স্থাপিত হয়েছিল খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে। তাহলে আমরা এটা জানতে পারলাম যে মিশরের একটি শহর, এটার নাম হচ্ছে আলেকজান্দ্রিয়া। সে আলেকজান্দ্রিয়াতে হ্যাঁ খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সর্বপ্রথম জাদুঘর বা মিউজিয়াম স্থাপিত হয়েছিল, বা তার কাছাকাছি সময়। ঠিক নির্দিষ্ট করে বলতে পারছি না, আমি তখন উপস্থিত ছিলাম না। আমি আগে বলছি দেখো পেয়ে গেছি আমি, এই যে উত্তম পুরুষে এই প্রবন্ধ ঠিকই। আমি আগে বলছি যে সাহিত্যের পরীক্ষা নিরীক্ষার কোনো শেষ নেই, শেষ কথা বলতে কিছু নেই। আঙ্গিকের ধরন তুমি হয়তো বলবে যে স্যার এখানে তো ক্যারেক্টার আছে, আমি লেখক নিজেই তো এখানে নিজেকে উপস্থাপন করছেন। হ্যাঁ, এটা হতে পারে, এটা কোনো বিষয় না। যে আসলে পুরো প্রবন্ধটি আমি বলবো যে অনেকটা এরকম, মানে বৈঠকি ডং মানেটা এর। আমি যদি আরও একটু সহজ করেই বলি, ধরো যে আমাদের যে অডিটোরিয়ামে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান হয়, তো অনুষ্ঠানে কিছু অতিথি থাকেন, সেই মান্যবর অতিথিরা বিভিন্ন স্পিচ দিয়ে থাকেন, বক্তৃতা করে থাকেন। সেই বক্তৃতার ঢঙে কিন্তু এই প্রবন্ধটা উপস্থাপিত। এমনকি আমি কি বলতে পেরেছি এটাকে বৈঠকি ডং বলা যেতে পারে। অর্থাৎ লেখক নিজে মানে আনিসুজ্জামান স্যার তার নিজের জবানিতে মূলত এই প্রবন্ধটি উপস্থাপন করছেন। এটা হলো মোদ্দা কথা। এই জন্য দেখবো যে উত্তম পুরুষ আমি আমার এ কথাগুলো উনি বলেন। তো উনি সহজ কথাগুলি বলছেন যে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে আলেকজান্দ্রিয়ায় পৃথিবীর প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিলেন। বা তিনি এটাও বলছেন, আবার একটু সন্দেহ পোষণ করে বলছেন যে তা বা অথবা তার কাছাকাছি সময়ও হতে পারে। আবার তিনি বলছেন যে আমি তো তখন সে সময় উপস্থিত ছিলাম না। আমি তখন যখন এই জাদুঘরটা প্রতিষ্ঠিত হয় তখন তো আসলে আমি সেখানে উপস্থিত ছিলাম না। অ্যাকচুয়ালি এইটাই মানে কোন সময় আসলে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী। এবং খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী বলতে তো একটা শতাব্দী পুরোটা, একটা শতাব্দীর পুরোটার মধ্যে কোনো স্পেসিফিক বা বিশেষ কোনো শতাব্দীর উল্লেখ এখানে নেই। এজন্য তিনি একটু সন্দিগ্ধ হয়ে তিনি বলছেন যে আমি তো তখন উপস্থিত ছিলাম না, আমিও ছিলাম না, তোমরাও ছিলে না, তাই না? কিন্তু এইটুকু দ্বিধাহীনভাবে বলা যায় যে সে সময় জাদুঘর তত্ত্ববিদদের কেউ তার ধারে কাছে ছিলেন না। তবে একটা বিষয় তিনি একেবারে দ্ব্যর্থহীন কণ্ঠে অনেকটা নিশ্চিত হয়ে তিনি বলছেন যে সে সময় মানে তৎকালীন সময় মানে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে, সে সময় ইংরেজিতে বলে দিদেন, সে সময় জাদুঘর তত্ত্ববিদদের কেউ তার ধারে কাছে ছিলেন না। অর্থাৎ জাদুঘরটা যেভাবে গড়ে উঠেছে সে জাদুঘর তত্ত্ববিদ এরকম কেউ তখন ছিল না। তাহলে কি মানে কোন প্রেরণা থেকে বিশেষজ্ঞ না হয়েও একজন মানুষ এমন একটা কাজ করেছিলেন যে মিউজিয়াম স্টাডিজ এ বিষয়ে তো মানুষ আসলে বিশেষজ্ঞ ছিল না, স্পেশালিস্ট ছিল না, তেমন কিছুই জানতো না। তাহলে কোন অনুপ্রেরণা থেকে, কোন উৎসাহ থেকে বা কিসের ভিত্তিতে এ জাদুঘর করার জন্য মানুষ কাজ করতে শুরু করলো? এটা হলো বিবিচ্ছ বিষয়। যে
আনিসুজ্জামান স্যার বলছেন যে কি প্রেরণা থেকে বিশেষজ্ঞ না হয়েও, অর্থাৎ মিউজিয়াম স্টাডিজ পড়াশোনা না করেও বা স্পেশালিস্ট না হয়েও, বিশেষজ্ঞ না হয়ে একজন মানুষ এমন একটা কাজ করেছিলেন, এবং দর্শনার্থীরাই বা সেখানে কোন প্রত্যাশা নিয়ে যেতেন। বিশেষজ্ঞ না হয়ে কেন মানুষ জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন, আর দর্শক বা দর্শনার্থী হিসাবে আমরাই বা কেন সেখানে যেতাম? জেনুইন প্রশ্ন, কিন্তু মৌলিক প্রশ্ন, কেন যেতাম? মানুষ এই বিষয়ে কিছু জানতো না, অথচ জাদুঘর প্রতিষ্ঠা করেছে। বিশেষজ্ঞ ছিল না, এই বিষয়ের সম্পর্কে তেমন কোনো ধারণাই ছিল না, তারপরেও মানুষ কোনো না কোনো প্রেরণা থেকে, কোনো না কোনো উৎসাহ থেকে, কোনো না কোনো আগ্রহ থেকে, কোনো না কোনো এগারনেস থেকে এই জাদুঘর প্রতিষ্ঠা করেছে। আর আমরা যারা দর্শনার্থী, ভিজিটার, পরিদর্শক বা দর্শক যাই, আমরাই বা কোন প্রত্যাশা নিয়ে সেখানে যেতাম? তা আজ এই জিনিসটা, এই দুটো বিষয়, যে মানুষ জাদুঘর বিদ্যায় পারদর্শী না হয়েও জাদুঘর নির্মাণ কেন করেছিল, রচনা কেন করেছিল, প্রতিষ্ঠা কেন করেছিল, আর আমরা যারা ভিজিটার বা পরিদর্শক, দর্শনার্থী, আমরাই বা কেন সেখানে যেতাম, এই দুইটা জিনিস আজকে ভাববার বিষয় আছে, চিন্তা করার বিষয় আছে। পৃথিবীর এই প্রথম জাদুঘরই ছিল, পৃথিবীর এই প্রথম, অর্থাৎ আলেকজান্দ্রিয়ায় যে জাদুঘরটা প্রতিষ্ঠিত হয়েছিল, পৃথিবীর এই প্রথম জাদুঘরই ছিল নিদর্শন সংগ্রহশালা ও গ্রন্থাগার। তাহলে একটা লাইব্রেরি, মানে জাদুঘরে গ্রন্থাগারও থাকবে, লাইব্রেরিও থাকবে। সেই জন্য আমি বলছি যে আমাদের এই যে বঙ্গবন্ধু কর্নার আমাদের লাইব্রেরিতে, কাজে এটাকেও তুমি জাদুঘর হিসাবে বিবেচিত করতে পারো। ছিল উদ্ভিদ উদ্যান এবং উন্মুক্ত চিড়িয়াখানা, তবে এটা নাকি ছিল মুখ্যত দর্শন চর্চার কেন্দ্র। দর্শন মানে ফিলোসফি। এই আলেকজান্দ্রিয়ার প্রথম যে জাদুঘরটা ছিল, এটা মূলত সংগ্রহশালাও ছিল, একটা লাইব্রেরি বা গ্রন্থাগারও ছিল, কিন্তু সর্বোপরি এখানে এটা মূলত দর্শন চর্চার একটা কেন্দ্র হিসেবেই বিবেচিত হয়ে আসছিল। অর্থাৎ ফিলোসফি সংক্রান্ত জ্ঞানের আদান প্রদান, চর্চা, এই চর্চাটাই মানে দর্শন চর্চার কেন্দ্রবিন্দুই ছিল আলেকজান্দ্রিয়া যে জাদুঘর, সেটি। এ থেকে আমাদের মনে দুটি ধারণা জন্মে, এ থেকে আমাদের মনে দুটি ধারণা আসে। জাদুঘর গড়ে উঠেছিল প্রতিষ্ঠাতার রুচি মাফিক। আমরা দুইটি মানে অনুমান করতে পারি, ধারণা করতে পারি, দুটো ধারণা করতে পারি, দুইটি অনুমান করতে পারি। ভাবনার বিষয় যেটা, সেটা আমাদের দুইটি ধারণা আমাদের জন্মাতে পারে যে জাদুঘর গড়ে উঠেছিল প্রতিষ্ঠাতার রুচি মাফিক, মানে আমার রুচি অনুযায়ী। মনে আমি একটা আগে যদি তখন থাকতাম, বা এখনও যদি আমি একটা জাদুঘর রূপান্তর করতে চাই বা প্রতিষ্ঠা করতে চাই, ছোট আকারে হোক বড় আকারে হোক, তাহলে এখানে প্রাধান্য পাবে আমার রুচিটাই প্রথম। কারণ দর্শকের রুচিটা হবে পরে, পরিদর্শক বা দর্শনার্থীর রুচিটা হবে পরে। যিনি প্রতিষ্ঠা করবেন তার রুচিটা প্রাধান্য পাবে সর্বাগ্রে। তিনি তার রুচি অনুযায়ী, রুচি মাফিক বা রুচি অনুযায়ী তিনি জাদুঘরটি, মিউজিয়ামটা প্রতিষ্ঠা করবেন। তাহলে জাদুঘর গড়ে উঠেছিল প্রতিষ্ঠাতার রুচি মাফিক, আর তার দর্শকরা সেখানে যেতেন নিজের নিজের অভিপ্রায়, অভিপ্রায় মানে ইচ্ছে, অভিপ্রায় মানে কি ইচ্ছে, অভিপ্রায় অনুযায়ী বিশেষ বিশেষ অংশে হয়তো কেউ কেউ ঘুরে ফিরে সর্বক্ষেত্রেই উপস্থিত হতেন। মানাটা কি বোঝা গেল? মনে করো যে শাহবাগ যে আমাদের জাতীয় জাদুঘর, ন্যাশনাল মিউজিয়াম, সেখানে আমি গেলাম, আমার যাওয়ার উদ্দেশ্য ছিল আমি একটা বিশেষ কিছু দেখব, এটাই আমার উদ্দেশ্য। কিন্তু ওইখানে গিয়ে আমার ওই বিশেষ যে দুর্বলতা, যেই সংরক্ষণ ছিল বস্তুটি, সেই বস্তুটি আমি দেখলাম, তার সম্পর্কে জানলাম। কারণ প্রত্যেকটা জাদুঘরের প্রত্যেকটি সংগৃহীত বস্তুর তোমার বস্তু সম্পর্কে তার পাশে তোমার কাগজের মধ্যে বস্তুটা কি সেটা লেখা থাকে, তার সময়কাল লেখা থাকে, তার সম্পর্কে একটা বিবরণ লেখা থাকে, যাতে যে কোনো দর্শনার্থী, যে কোনো দর্শক বা পরিদর্শক সহজেই এই জিনিসটি সম্পর্কে ধারণা করতে পারে, এর কাল, কালিক, ইতিহাস, বস্তুটা কি, এগুলা সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করতে পারে। হ্যাঁ, এগুলা প্রত্যেকটি জিনিসের সাথেই একটা টিকা আকারে সুন্দর করে লেখা থাকে, ও আবার সেই টিকা, হ্যাঁ, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া থাকে। তা মনে করো যে আমি একটা বিশেষ কিছু দেখার জন্য সেই শাহবাগ জাদুঘরে গেলাম, সেই বিশেষ বস্তুটি আমি ভালো করে দেখলাম, তার সম্পর্কে জানলাম, বুঝলাম, ভাবলাম,
চিন্তা করলাম এবং আমার ভাবনার জগতে আরও নতুন নতুন ভাবনা আসতেছে। তারপরে কিছু একটা মনে করি, দেখলাম যে দেখি বাংলাদেশের যেই স্বাধীনতা যুদ্ধের যেই গ্যালারিটা আছে সেটা গিয়েও দেখি। এভাবে দেখতে দেখতে দেখা গেছে যে আমি পুরো জাদুঘরেই দেখতে দেখতে দেখে ফেললাম। এটা কোনো সমস্যা না, তুমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে গিয়েছো, সেটা দেখেছো, কিন্তু এটার অর্থ এই নয় যে তুমি অন্যগুলো চাইলেই তুমি দেখতে পারবে না, তা না। কাজেই যে কোনো দর্শকেই তার অভিপ্রায় অনুযায়ী দেখতে পারে, কিন্তু ইচ্ছা করলে কোনো কোনো দর্শক পুরো জাদুঘরটা ঘুরেই তিনি সম্যক ধারণাটা, বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারেন। আমি একটা অনুচ্ছেদে যদি এত সময় কনজিউম করে ফেলি তাহলে কী হবে ভেবে দেখো। কাজেই আমি ধরিয়ে দিলাম, মানে আসলে ধরিয়ে দিলাম কি, মানে আমি পথ বাতলে দিলাম কিভাবে প্রবন্ধ পড়তে হবে, প্রবন্ধ কি, এই প্রবন্ধটা আসলে কি বলতে চাচ্ছে, জাদুঘরে কেন যাব। আশা করি আমার এই আলোচনায় মোটামুটি তোমরা কিছুটা হলেও হৃদয়ঙ্গম বা বুঝতে সক্ষম হয়েছে বলে মনে করি। যদি না বুঝে থাকো তাহলে আমি পুরোটাই ব্যর্থ অ্যাজ টিচার, শিক্ষক হিসাবে। কি করবো, কারণ তোমাদের তো চেহারা আমি দেখছি না ভার্চুয়ালি, তোমরা তো আমাকে দেখতে পাইতেছো আর বেশ মজাই করতেছো। স্যার কিভাবে বলছে, আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না। বাবারা তোমরা যে কিভাবে আছো, আসলে অনেক দিন তোমাদেরকে দেখি না, মনটা খুব খারাপ লাগে। আমাদের কাজে তো হচ্ছে শিক্ষার্থী নিয়ে, অথচ সেই শিক্ষার্থীদের মুখ আজ প্রায় 3-4 মাস হয়ে গেল তাদেরকে দেখি না। তাহলে আমরা ভালো থাকি কিভাবে? আমরাও তো আসলে মানুষ, আমাদের তো ঘরে ছেলে মেয়ে আছে, তোমরা তো আমাদের ছেলে মেয়েদের মতোই, তোমাদেরকে তো অনেক দিন দেখি না। কাজেই তোমরা আমাকে দেখছো, আমি তোমাদেরকে দেখছি না। যাই হোক, তবুও একটা যোগাযোগ তো হচ্ছে। তো মূল দায়িত্বটা কিন্তু তোমাদের। আমি যেটা বলছিলাম যে আমি পথ বাতলিয়ে দিলাম, কিভাবে পড়তে হবে সেটা বলে দিলাম। এখন মূল দায়িত্বটা পালন করতে হবে তোমাকেই মানে পুরো প্রবন্ধটি ভালো করে পড়তে হবে। এবং তোমরা শুনলে আশ্চর্য হবে, এ পর্যন্ত আমি তো এটা না পড়েও তো আমি একটা ফ্রি লেকচার দিয়ে দিতে পারতাম, কিন্তু ফ্রি লেকচার দিই না আমি এই জন্যে, কারণ এখানে প্রশ্নের ধরন অনুযায়ী আসলে ফ্রি লেকচার দেওয়ার কোনো সুযোগ নেই। আমি যদি লাইন বাই লাইন যদি তোমাদেরকে জিনিসটা না দেখিয়ে দিই এবং কোন লাইন থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে সেটা যদি না বলে দিই, তাহলে এটা তো আসলে কোনো কামিং অ্যান্ড গোয়িং বা ডুইং ফর নাথিং, যাওয়া আসা, কিন্তু আসলে অ্যাজ এ রেজাল্ট কোনো ফল হবে না। সেই জন্যে আমি আমার দায়িত্ববোধ থেকে আমি চেষ্টা করি যে যেটুকু পড়াবো এবং তোমাদেরকে যে গাইডলাইন দেব এবং যা বলবো, যে মূল কাজটা তোমাকেই করতে হবে, প্রবন্ধটা তোমাকেই বার করে পড়তে হবে। আমি নিজে তো এই প্রবন্ধটি মনে হয় 12-14 বার পড়েছি, আমার 12-14 বার পড়ার কিন্তু দরকার নাই। আমি একটা ক্লাসে গিয়ে এই লেখক পরিস্থিতি এইটা সেটা নানাভাবে এই 40 মিনিট বা 45 মিনিট সময় কাটিয়ে দেওয়া এটা কোনো বিষয় না, ফ্রি লেকচার দিয়ে চলে আসলাম। কিন্তু আসলে এটা হবে আমার বিবেকের কাছে আমি দায়বদ্ধ, এটা হবে আসলে একটা ফাঁকিবাজি। তোমরা এটার কিছুই বুঝলে না, তোমরা নিজেরাই বলবে যে স্যার কী বলতে চাচ্ছে বুঝছে না। অনেকে এরকম প্রশ্ন অবশ্যই করবে, কারণ আমি আগেই বলছি আমি ছাত্র জীবনে যে যে সমস্যাগুলো আমি ফেস করেছি আমার ক্লাসরুমে আমি পড়ানোর সময়, সে সমস্যাগুলোর কথা আমি বরাবরই মনে রাখি। আর একটি কথা আমি খুব গুরুত্ব দিয়ে বলে, আমি তোমাদের সাথে পড়ব, তোমাদেরকে পড়াবো, এই কথাটি আমি সাধারণত বলি না। শেয়ারিংটা আমরা এভাবেই করব। যাই হোক, তাহলে মূল কাজটা আমি ধরিয়ে দিলাম, আমি বললাম কিভাবে পড়তে হবে, মূল কাজটা তোমাদেরকেই পড়তে হবে। তবে একবার পড়লে হবে না, প্রবন্ধ তো এখানে অনেকগুলো বিষয় আছে যে তোমাকে বারবার, অর্থাৎ 3-4 বার যদি পড়ো তাহলে তোমার কাছে জিনিসটা ভালো লাগবে। প্রথমবার পড়লে হয়তো ভালো নাও লাগতে পারে, মানে যতটুকু লাগবে একবার পড়লে তুমি যতটুকু আনন্দ পাবে, মানে যতটুকু ভালো লাগবে তোমার, তুমি দ্বিতীয়বার আরেকবার পড়ে, এখন পড়ার দরকার নেই, এখন একবার পড়ছো এটা রেখে দাও, কালকে আরেকবার পড়ো, তখন তোমার রিয়েলাইজেশন, তোমার হৃদয়ঙ্গমটা এরকম হবে বা তোমার উপলব্ধিটা এরকম হবে যে আগের বারের চেয়ে এখন আমি আরও পরিণত, মানে তুমি আগের যতটুকু বুঝতে পেরেছো এখন তার চেয়ে বেশি বুঝতে পারছো। এবং এইটার যেই সাহিত্যিক যে সৌন্দর্য, সাহিত্যিক যে রস, সেটা তুমি আস্তে আস্তে উপলব্ধি করতে শুরু করেছো। দ্বিতীয়বার পড়লা, আগের চেয়ে ভালো লাগবে, এবারে রেখে দাও এটা, আবার আজকে একবার পড়েছো, তারপরে আরও একবার, 2 দিন 3 দিন পরে আরেকবার পড়ো, পড়ার পরে এখন তুমি দেখবে যে প্রথমবার দ্বিতীয়বার চেয়ে এখন তোমার কাছে আরও পরিষ্কার। একেবারে আস্তে 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 আগে যে ওপেক গ্লাস ছিল, মানে গোলা গ্লাস,
এখন সেই গ্লাসটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু। কোথায় পরিষ্কার হইতেছে? তোমার মনোজগতে, তোমার নিউরনে, তোমার নার্ভে, তোমার অনুভূতিতে, সব জায়গায় আস্তে আস্তে পরিষ্কার হইতেছে। চতুর্থবার যখন তুমি পড়বা তখন তোমার কাছে মনে হবে, আরে প্রবন্ধ তো দারুণ জিনিস, এতদিন এটাকে যতটা কঠিন মনে হচ্ছিল আসলে তো এটা কঠিন কোনো বিষয় না, এটা তো দারুণ জিনিস, এটাই তো আসলে পড়া উচিত। কারণ এখানে বুদ্ধির খেলা আছে, এখানে যুক্তি তর্ক আছে, এখানে পাণ্ডিত্যের বিষয় আছে, এখানে শব্দচয়নের ব্যাপার আছে। অর্থাৎ প্রবন্ধই রাজকীয়, এর মধ্যে অন্য কোনো জিনিসের স্বাদ তুমি পাবে না। এটা একেবারে খাঁটি নির্ভেজাল হীরকখণ্ডের মতো। তাহলে এইভাবেই পড়াশোনাটা আসলে এইভাবেই পড়তে হয়, এভাবে পড়তে হয়। কারণ তুমি জানলেই তো অন্যকে জানাবে। আর তুমি যদি নিজেই না জানো, আমি একটা জিনিস যদি না জানি তাহলে আমি অন্যকে জানাবো কীভাবে? আমার যে ছেলে মেয়েকে বা জানাবো, অন্যের কথা বাদ দাও। আমার ছেলে মেয়ে যদি আমাকে একটা প্রশ্ন করে এবং আমি যদি উত্তর না দিতে পারি, আমি বিব্রত বোধ করি। কাজে এই জন্য সবসময় আমাকে আপডেট থাকতে হয়। আপডেট কিভাবে থাকি জানো? পত্রিকা পড়ি 2টা, দৈনিক পত্রিকা 2টা, ইউটিউবের যত মানে নিউজ চ্যানেল আছে সবগুলো আমি পড়ি, সবগুলো শুনি মনোযোগ দিই, শুধু কেবল নিউজ, দেশ বিদেশের CNN, BBC, তারপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের COVID-19 যত রকমের ইনফরমেশান আছে সব কিছু প্রতিদিন আমার সময় কাটে এগুলো নিয়ে। আর বই পড়ে, পড়ার তো আসলে বিকল্প নাই। একটা জিনিস মনে রাখতে হবে, তোমাকে পড়তেই হবে, না পড়লে তুমি জানতে পারবে না। সংক্ষিপ্ত কোনো রাস্তা নাই, জানার সংক্ষিপ্ত কোনো রাস্তা নাই। তোমাকে জানতে হলে অবশ্যই পড়তে হবে। পড়বে জানবে, পড়বে জানবে, পড়বে জানবে, আর পড়বে না জানবে না। যত মেধাবী তুমি হোক না কেন, মেধা কোনো কাজে আসবে না। সাবজেক্ট ম্যাটারটা যদি তুমি না জানো, জাদুঘরে কেন যাবো? এর বিষয়বস্তু যদি তুমি না জানো, তুমি যত মেধাবী হোক, তুমি পরীক্ষার খাতায় কী লিখবা? কিছুই লিখতে পারবে। কিন্তু তোমার মেধা আছে, তোমার হয়তো বার্ষিক জ্ঞান ভালো আছে, কিন্তু তুমি তো সাবজেক্ট ম্যাটারে জানো না, বিষয়বস্তুই জানো না। কাজেই বিষয়বস্তুর সাবজেক্ট ম্যাটারটা তোমাকে অবশ্যই জানতে হবে, এবং জানলেই তখন মেধাটা, পরিশ্রম হয়েছে 99 ভাগ, মেধা হচ্ছে 1 ভাগ। তখন ওই মেধা আর পরিশ্রম দুইটার সমন্বয়ে একটা ভালো ফল আসবে। কি বুঝাতে পারলাম? বুঝাতে পেরেছি কি? আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না, দেখতে খুব ইচ্ছা করছে, তোমাদেরকে খুব ইচ্ছা করছে। আশা করি আল্লাহ যদি আমাদেরকে চাহে তো শিগগিরই আমাদের দেখা হবে। আল্লাহ যদি চাহে, আল্লাহর উপর তোয়াক্কাল রাখি, উনি সব কিছুই করতে পারেন। আসো দ্বিতীয় অনুচ্ছেদটাও একটু পড়ি। কালক্রমে প্রাচীন জিনিসপত্র সম্পর্কে আগ্রহ বাড়ছিল এবং সম্পন্ন ব্যক্তি বা পরিবারের উদ্যোগে তা সংগৃহীত হয়ে জাদুঘর গড়ার ভিত্তি রচনা করেছিল। কালক্রমে মানে আস্তে আস্তে, ধীরে ধীরে, সময় যাচ্ছে। কালক্রমে প্রাচীন জিনিসপত্র সম্পর্কে আমার, তোমার, মানব জাতির আগ্রহ বাড়ছিল এবং যারা অবস্থাপন্ন, এখানে সম্পন্ন ব্যক্তি বলছে আনিসুজ্জামান স্যার, আমি স্যারই বলি ওনাকে, অবস্থাপন্ন ব্যক্তি বা সম্পন্ন ব্যক্তি বা তোমার আগ্রহ আছে এরকম ব্যক্তি বা পরিবারের উদ্যোগে বা উদ্যোগে, আমরা আসলে লিখি উদ্যোগে, কিন্তু আসলে উচ্চারণটা হবে উদ্যোগে। এটা একটু খেয়াল রাখবে। লেখার ক্ষেত্রে অনেক শব্দেরই উচ্চারণ একটু ভিন্নতর হয়। যেমন আমরা, এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের বিষয়, তবু প্রাসঙ্গিক ক্রমে একটু বলেই, লো, আমাকে আমার ব্যাটারি বলতেছে যে লোতে নেমে গেছে। যাই হোক বাবা, আমি তোমাদের এইটার উপরে মানে যে প্রাথমিক আলোচনা এগুলো শেষ, আমাকে আরেকটা ক্লাস নিতে হবে। আমি দ্বিতীয় অনুচ্ছেদ থেকে আমি 11 অনুচ্ছেদ পর্যন্ত এই প্রবন্ধটা আমি নিজে পড়বো এখানে এবং বুঝাবো। এটা এজন্যই পড়বো কারণ প্রবন্ধ না হলে আমি কিন্তু বলতাম যে তোমরা নিজেরাই পড়ি শেষ করে নিও, কিন্তু আমি তা কিন্তু করব না। আমি আগামী যেদিন করব সেই দিন দ্বিতীয় অনুচ্ছেদ থেকে 11 অনুচ্ছেদের জন্য পুরো একবার শুরুতেই নো কথা, ওই ভার্চুয়াল ক্লাসে আমি কোনো কথাই বলবো না, শুধু একবার ডাইরেক্ট
শুভেচ্ছা বিনিময় করে আমি আমার এই যে পাঠদান জাদুঘরে কেন যাব, এটা পুরোটাই আমি পড়বো। এটা প্রবন্ধ হওয়ার কারণেই এই দায়িত্বটা আমি নিলাম এবং আমি পড়াবো, পড়ে তোমাদের সাথে আমি পড়াবো এবং পড়বো, পড়ে এটার যে রস সেটা ইনশাল্লাহ আস্বাদন করব। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করবে। থ্যাংক ইউ সো মাচ।